বাংলা ভিশনের সাপ্তাহিক আয়োজন মেগা লাইভ টক শো বিএসআরএম গণতন্ত্র এখনে আপনাদের প্রত্যেককে স্বাগত। সুপ্রিয় দর্শক, আমার সঙ্গে স্টুডিওতে দুজন অতিথি রয়েছেন। আমার সঙ্গে রয়েছেন আমার ডান দিকে আবু আলম শহীদ খান, সাবেক সচিব। আমার বাঁয়ে রয়েছেন অধ্যাপক ডক্টর মোহাম্মদ আব্দুর রশিদ, সাবেক চেয়ারম্যান ইসলামিক স্টাডিজ বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি। দর্শক, এছাড়া বাসভবন থেকে আমার সঙ্গে সংযুক্ত রয়েছেন বেলার প্রধান নির্বাহী সৈয়দা রিজওয়ানা হাসান, আপনাকেও স্বাগত জানাচ্ছি। দর্শক, আমাদের আজকের বিষয় নির্ধারিত হয়েছে করোনার দুর্যোগে কোরবানির ঈদ। আপনারা জানেন, করোনা নিয়ে আমরা অনেক দিন ধরেই কথা বলছি। করোনার সঙ্গে সুযোগ হলে, সম্ভব হলে আমরা একটু বন্যা এবং রাজধানীর জলাবদ্ধতা নিয়েও কথা বলতে চেষ্টা করব, কারণ এর সঙ্গে পরিবেশের বিষয়টি রয়েছে, কুরবানির ঈদের বর্জ্য ব্যবস্থাপনার বিষয়টি রয়েছে। সব বিষয় নিয়ে কথা বলবো। আলোচনা আমরা শুরু করবার আগে সুপ্রিয় দর্শক, আপনাদেরকে করোনা সংক্রান্ত সর্বশেষ তথ্যটি একটু জানিয়ে দিই। আপনারা জানেন যে গত 24 ঘন্টায় মৃত্যু হয়েছে 50 জনের। এই নিয়ে মোট মারা গেলেন 2801 জন, শনাক্ত হয়েছেন 2856 জন, নমুনা পরীক্ষা করা হয়েছে 12,398টি। এই নিয়ে এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা করা হয়েছে 10,79,007টি। গত 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 2006 জন। এ পর্যন্ত মোট সুস্থ হওয়ার সংখ্যা হচ্ছে 1,19,208 জন। এছাড়া স্বাস্থ্য খাতে বড় দুটো ঘটনা ঘটেছে, আপনারা সকলেই জানেন। ডাক্তার ফরিদ হোসেন মিয়াকে স্বাস্থ্য অধিদপ্তরের হাসপাতাল শাখার নতুন পরিচালক নিয়োগ দিয়েছে সরকার, এবং অধ্যাপক ডাক্তার আবুল বাশার মোহাম্মদ খুরশিদ আলমকে স্বাস্থ্য অধিদপ্তরের নতুন মহাপরিচালক হিসাবে নিয়োগ দিয়েছে। আপনারা জানেন, একজনকে ওএসডি করা হয়েছে, আরেকজন পদত্যাগ করেছেন। আমরা আলোচনা শুরু করতে চাই করোনার দুর্যোগে কোরবানির ঈদ। রশিদ ভাই, আপনার কাছে শুরুতে আসবো। আপনি জানেন যে আমরা জিলহজ মাসে আছি, জুলহজ্জা বা জিলহজে যদি আছি। এই কোরবানি অনুষ্ঠিত হবে আমাদের দেশে 1 আগস্ট, এবং এবারের কোরবানি নিয়ে করোনার কারণে এবং বন্যার কারণে, মূলত এই দুটো কারণে মানুষের মনে শঙ্কা তৈরি হয়েছে কিভাবে হবে। পশুর হাট নিয়ে কথা হচ্ছে। এই কারণে একটু শুনে নিতে চাই, আসলে এবারের কোরবানির ঈদের এই যে ব্যতিক্রম একটি আয়োজন করতে হচ্ছে বা নির্দেশনা সরকারের তরফ থেকে দেয়া হয়েছে, অনেকের মনে প্রশ্ন জেগেছে যে কোরবানি দিলে কি হয়, না দিলে কি হয়, এটি ওয়াজিব পালন না করলে কি হবে, মানে সামর্থ্যবানদের জন্য ওয়াজিব। একটু যদি আপনি শরিয়ার ভিত্তিতে আলোচনাটি সূত্রপাত করেন। ধন্যবাদ আপনাকে, এবং এই সুযোগে বাংলা ভিশনের সকল দর্শক শ্রোতা যারা এই মুহূর্তে দেখছেন প্রত্যেককে। আসলে আমরা আলোচনার শুরুতে যে কথাটি বলবো সেটি হচ্ছে, এ পর্যন্ত 5 লাখেরও বেশি মানুষ এই করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন, মৃত্যুবরণ করেছেন। তাদের আত্মার শান্তি কামনা করি, এবং 1 কোটিরও বেশি মানুষ এখন অসুস্থ, দ্রুত তাদের আরোগ্য হোক এটা কামনা করি। আমরা আমাদের পরিবার, দেশবাসী, পৃথিবীবাসী করোনা সহ সকল দুরারোগ্য ব্যাধি, বিপদ আপদ, বালা মুসিবত থেকে নিরাপদ থাকুন এ প্রার্থনা করি। কোরবানির ঈদ আসন্ন। কোরবানি এটি আসলে ওয়াজিব একটি আমল, এটি গুরুত্বপূর্ণ। তবে মানুষ কিন্তু তার জীবন হলো সবচেয়ে আগে। মহান আল্লাহ পবিত্র কোরআনুল কারিমে যে কথাগুলো বলেছেন, আসলে কোরআন এবং ইসলাম এটি শুধু যে মুসলমানের তা নয়, বিশ্ববাসীর জন্য, এবং বিশ্ববাসীর পথ প্রদর্শক। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের জীবনে যা প্রয়োজন, তার যে সমস্যা আসবে, তার অসুবিধা আসবে, কখনো আল্লাহ তাকে পরীক্ষা করবেন নানাভাবে, এবং সেটি আল্লাহ পবিত্র কোরআনে সূরা বাকারার মধ্যে বলেছেনও যে আমি ক্ষুধা, মৃত্যু, বিপদ আপদ, বালা মুসিবত, ফল ফসল হানি, এ ধরনের বিপদ আপদ দ্বারা আমি তোমাদের পরীক্ষা করব, এবং এই পরীক্ষায় যারা ধৈর্য ধারণ করবে, অবাশশিরিস সাবিরিন আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, যারা ধৈর্য ধারণ করেন এবং আল্লাহর উপরে তারা ভরসা রাখেন, এবং বিপদ আপতিত হলে তারা বলেন যে আমরা আল্লাহরই, আমরা তার কাছেই ফিরে যাব। তা আল্লাহ কখনো কখনো মানুষকে ভালোবাসা, তার প্রতি ভালোবাসা ও ঈমানকে পরীক্ষা করেন বিপদ আপদ, বালা মুসিবত দিয়ে। তো সেই কারণে এটি ইসলাম এবং কোরআনুল কারীম এমন এক জীবন ব্যবস্থা দিয়েছেন মানব জাতিকে, যেটি আসলে যে কোনো সমস্যাই হোক তার সমাধানের সূত্র এটি পাওয়া যাবে। মহান আল্লাহ কিন্তু বলেছেনই, আল্লাহ তোমাদের সহজতা চান, কাঠিন্য চান না। তো এখন এই যে ওয়াজিবের ব্যাপারটি, এখন করোনার এই পরিবেশে দেখুন, সেখানে যে বর্তমান যে
অবস্থা, সে আলোকে যদি বলতে হয় কোরবানি ওয়াজিব, এটি তাদের উপরে ওয়াজিব যাদের উপরে জাকাত ওয়াজিব। এবং জাকাত ওয়াজিব এটি সারা বছর মাল থাকতে হয়, কিন্তু জিলহজ মাসের 10, 11, 12 এর যে কোনো দিন যদি তার কাছে জাকাত পরিমাণ সম্পদ থাকে, অর্থাৎ 52.5 ভরি রৌপ্যের মূল্য অথবা রৌপ্য 7 ভরি স্বর্ণ বা তার মূল্য, তাহলে তার উপরে কোরবানি ওয়াজিব। তো এখন এই কোরবানি যে ওয়াজিব সেটি পালন করবার জন্য আমরা কোরআন সুন্নাহর আলোকে যেটি বলতে পারি সেটি হচ্ছে যে স্বাস্থ্যবিধি, মানুষের জীবন যেহেতু আগে, স্বাস্থ্যবিধি মেনে কাজটি করতে হবে। এ কারণে যেটি সম্ভব সেটি হচ্ছে কোরবানির মূল সূত্রটা হচ্ছে এহরাকুদ্দাম, অর্থাৎ পশু জবা করা আল্লাহর জন্য ব্যক্তির পক্ষে বা পক্ষ থেকে। তো এটি আপনি জানেন যে ইব্রাহিম আলাইহিস সালাম থেকে এই সুবিধাটা শুরু হয়েছে। বিষয় না আসলে আমি সময় দিতে পারবো না আপনাকে, কিন্তু এখানে বিষয় হচ্ছে এখানে যে আমরা এই পরিবেশে কিভাবে করব। এখানে ইসলামের আলোকে 3টি অপশন আমরা বলতে পারি। 1 নম্বর হচ্ছে যে আমরা স্বাস্থ্যবিধি মেনে অনলাইনের মাধ্যমে পশু সংগ্রহ করতে পারি। এখন সেটি সংগ্রহ করলেও এটি কাটাকাটি, জবা করা, চামড়া ছাড়ানো এটির বিষয় আছে, সেটি স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। সেটির জন্য আমরা লোক নিয়োগ করতে পারি যারা এই স্বাস্থ্যবিধি মেনে চলবেন। আমার নামটি দরকার, সেখানে আমার নামের পক্ষে কোরবানি হবে। দ্বিতীয় যে অপশনটি থাকে ইসলামের আলোকে সেটি হচ্ছে যে এটি প্রতিনিধির মাধ্যমে সম্পন্ন করা। আমি কিনতেও গেলাম না, আমি কাছেও গেলাম না। যেমন অনেক খামারিরা বলছেন, টিভিতেও আমরা দেখলাম যে তারা বলছেন যে আপনারা নাম দিয়ে যান, গরু পছন্দ করে যান, আমরা আপনাদের এই নামের পক্ষে কোরবানি করে আপনাদের কাছে আমরা মাংস পাঠিয়ে দেবো যদি বলেন, আর যদি বলেন গরিবকে দিয়ে দিতে আমরা সেটিও দেবো। তো এখানে 1 মিনিট আপনার থেকে নিচ্ছি, সেটি হজের সময় আমরা যেটি করি। হজের সময় আমরা কিন্তু রাজি ব্যাংকের একটা স্লিপ ক্রয় করি, সেখানে বলা থাকে কোরবানির পশু ক্রয়, এটি জবা করা, এটি নিয়ে আসা এবং গরিব দেশে পৌঁছে দেওয়ার সমস্ত খরচ সহ এত টাকা। তা আমরা বিশ্বাস তো মানুষকে করতে হবে, আমরা যদি সেখানে দিয়ে যাই তাহলে সেটা হয়ে যাবে কোরবানি। তৃতীয় যে অপশনটি আমাদের আছে সেটি হচ্ছে আমরা শহরের লোকদের জন্য একটু জটিল অবস্থা, কিন্তু গ্রামে এটি এত জটিল নয়, বাড়িঘর একটু দূরে দূরে মানুষ স্বাস্থ্যবিধি মেনে সেটি করতে পারবেন। তো আমাদের শেকড় তো গ্রামে, আমরা সেখানে পাঠিয়ে দিতে পারি আমাদের আত্মীয় স্বজন বা এমন দায়িত্বশীল কাউকে যে তোমরা এটি জবা করে এটি ভাগ বন্টন করে নাও। আর বর্তমানে এই করোনা পরিবেশ এটি প্রয়োজন, এ কারণে বলবো যে মানুষের এটি স্বাস্থ্যগত কারণে তার যে আমিষের প্রয়োজন সেটি পূরণ করবে, পাশাপাশি আমরা যারা সম্পন্ন আছি তাদের এই ওয়াজিব পালনে সহযোগিতা। এত বিস্তৃত বললেন যে মূল সূত্রটি, সুরটি আসলে হারিয়ে গেল। আমি প্রত্যাশা করি দর্শকরা যেন সহজে বুঝতে পারেন। সংক্ষিপ্ত করে জবাব দিলে দর্শকদের বুঝতে সুবিধা হয়। নিশ্চয়ই রশিদ ভাই, আপনার কাছ থেকে এরপরে সেটি পাবো। আপনার কাছে কি মনে হয় এইবারের কুরবানি নিয়ে যে কথাগুলো সবচেয়ে বেশি আলোচিত হচ্ছে, বিশেষ করে রাজধানীতে বা মফস্বল শহরেও, সেখানে বলা হচ্ছে স্বাস্থ্য ঝুঁকির বিষয়টি মাথায় রেখে পশুর হাটের ক্ষেত্রে কিছু বিধিনিষেধ আরোপ করা হয়েছে। মানুষ যাবে কি যাবে না, মানুষের মনে এক ধরনের সংশয় রয়েছে। আপনার পর্যবেক্ষণে এখন পর্যন্ত কি দেখলেন, কি শুনলেন বা কি বুঝলেন? না, বর্তমান কোভিড সিচুয়েশনে যেটা স্বাস্থ্যবিধি মেনে চলা ছাড়া তো আর কোনো অল্টারনেটিভ নাই। সোজা কথা যে আমাদের স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে, আমাদের হাত ধোয়ার বিষয়টা আছে, মাস্ক পরার বিষয়টা আছে, এবং দূরত্ব, যে ফিজিক্যাল ডিস্টেন্স একজনের সাথে আরেকজনের যে দূরত্বটা মেনটেন করতে হবে, তো এগুলো একদম কম্পালসারি। তো এখন যদি এগুলো করতে হয় তাহলে হাটগুলো কীভাবে বসানো হবে এটা একটু খুব বড় চ্যালেঞ্জ, এবং এখানে স্বাস্থ্যবিধি মেনে চলাটাও খুব বড় চ্যালেঞ্জ। তো সেখানে হাটের মধ্যে ওই পরিবেশটা আমরা কতটা সৃষ্টি করতে পারবো সেটা নির্ভর করছে স্থানীয় যে প্রশাসন আছে এবং স্থানীয় সরকারের যারা প্রতিনিধি আছেন। এটা নগরে এবং গ্রামে একই অবস্থা। তো সেখানে ওই তারা যদি এটা ঠিকমতো করতে পারেন তাহলে হয়তো হাটটাতে কিছুটা শৃঙ্খলা রক্ষা করা যাবে। কিছুটা বলছি, পুরো শৃঙ্খলা রক্ষা করা সম্ভব না। এটা বিশেষজ্ঞরা যেটি বলছেন, জনস্বাস্থ্যবিদরা বলছেন যে এইটি নতুন করে সংক্রমণের মাত্রাকে বাড়িয়ে দিতে পারে। এটা বাড়িয়ে দিতে পারে, কারণ হলো যে আমরা মানে আমাদের দেশে, অন্য দেশের উদাহরণ যদি না দিই, আমাদের দেশে আমরা দেখেছি যখন মুভমেন্ট হয়েছে, যে গার্মেন্টসের মুভমেন্ট, শ্রমিকরা আসা যাওয়া করলো, গত ঈদের মুভমেন্ট, এবং যখনই মুভমেন্ট হচ্ছে তখনই এটা পিকে চলে যাচ্ছে, মানে বেড়ে যাচ্ছে। সুতরাং কোরবানির সময় যে মুভমেন্টটা হবে, এবং আমরা যদি পশুর হাটে যাই, বেচাকেনা করি ওইভাবে আগের মতো, এবং আমরা যদি পরে আবার যখন কোরবানি দিব, যেটা জবাই করার সময় যে লোকজন লাগে, এখন নগরে তো লোকজন লাগেই, গ্রামে হয়তো একটু অবস্থা ভালো, গ্রামের লোকেরা নিজেরাই করতে পারে, কিন্তু নগরে লোকজন লাগবে। এই যে লোকজন, তারা কোভিড মুক্ত কিনা, তারা সংক্রমণ মুক্ত কিনা, এইটা জন্য তো তাদের আবার টেস্ট করা দরকার। এখন টেস্ট করতে গেলে তো টেস্টের কোনো, আপনি টেস্ট করতে পারছেন না, কারণ আমাদের যে টেস্টের যে ক্যাপাসিটি, সেই ক্যাপাসিটি, ফুল ক্যাপাসিটি আমরা এখনই ব্যবহার করতে পারছি না।
যে কারণে আমাদের বিদেশে যারা যাচ্ছেন তাদের জন্য আলাদা করে টেস্টের আয়োজন করতে হয়েছে, এবং তারপরেও সেটা যথেষ্ট না। তাহলে কুরবানির সময় যে লোকগুলোকে আমরা কাজে লাগাবো, এবং এটা কিন্তু একজন দুজন লোক না, সারা দেশের কথা যদি চিন্তা করেন, দেশে যদি 60 লক্ষ 70 লক্ষ কুরবানি হয়, যে কতবার পশুর চামড়া এরকম 70 লক্ষের মতো প্রকিউর করা হচ্ছিল, না আরো বেশি হয়, মানে 70 লক্ষ চামড়া প্রকিউর করা হচ্ছিল, ওখান থেকে যদি আমরা 70 লক্ষ ধরি তো আরো বেশি ধরলে 1 কোটি। তো 1 কোটি কুরবানির সাথে কিন্তু 1 কোটি মানুষ নয়, 4 কোটি মানুষ জড়িত। তো এই 4 কোটি মানুষ যখন একটা জায়গায় জড়িত হয়ে পড়বে বিভিন্ন আয়োজনে, তখন কিন্তু তাদের স্বাস্থ্যবিধি মানানো এবং স্বাস্থ্যবিধি মেনে চলে এই কাজটা করা খুব কঠিন হবে। তো কারা যদি করতে চান তাহলে যতটা পারা যায় স্বাস্থ্যবিধি মেনে যদি করতে পারেন। গ্রামে যেমন আমি গাজীপুরের দিকে দেখেছি যে তাদের একটা সমাজ আছে, মানে একটা গ্রামের, এবং তারা কিন্তু তাদের বাড়িতে কোরবানিটা করে না, তারা কোরবানিটা করে একটা মাঠে, সবাই ওখানে যায়, তাদের কোরবানির গরু বা ছাগল নিয়ে যায়, ওখানে জবাই হয়, ওখানেই সব মানে পরিষ্কার পরিচ্ছন্ন করে ওখান থেকে তারা ডিস্ট্রিবিউশনটা করে। তো আমরা যদি ওইরকম একটা পদ্ধতিতে যেতে পারি যে গ্রামের একটা মাঠের মধ্যে যারা কোরবানি করবেনই, যারা বাধ্যতামূলকভাবে করতে চান, যারা না করলে তাদের মন ভালো হবে না, তারা যদি ওখানে নিয়ে যান এবং ওইভাবে কোরবানিটা করেন এবং তারপরে বিতরণ করে দেন, তাহলে সবচেয়ে ভালো। আর একটা জিনিস এখানে ইম্পর্টেন্ট স্বাস্থ্যবিধির বিষয়, যে কোরবানির মাংসটা বাসায় নিয়ে এসে ফ্রিজে রাখা, মানে সংরক্ষণ করা, ওখানে কিন্তু একটা বড় বিপদ আছে। এবারে যারা কোরবানি করতে চান তারা মাংস যদি সংরক্ষণ না করেন তাহলে তারা বিপদ থেকে উদ্ধার পাবেন। কারণ হলো যে আমরা তো কেউ জানতে পারছি না এই যে যারা হ্যান্ডেল করলেন তাদের মধ্যে কোনো কোভিড রোগী ছিল কিনা। সুতরাং ওইটা এনে যখন আমি ফ্রিজিং করব, ওই মাংস যদি কোনো কারণে সংক্রমণ হয়, সেই মাংস কিন্তু ফ্রিজের মধ্যে সংক্রমিত অবস্থায় থাকবে, এটা 3 মাস 6 মাসও থাকতে পারে, এবং এটা থেকে আমরা একটা বড় বিপদে পড়তে পারি। জি, আবারও যখন আসবো তখন অন্যান্য আরও অনেকগুলো বিষয় আছে, অর্থনৈতিক সামাজিক দিকটিও একটু আলোচনা করতে চাই। আমরা একটু যেতে চাই সৈয়দা রিজওয়ানা হাসানের কাছে, তার কাছ থেকে শুনতে চাই। আপনি শুনছিলেন, আমরা একটু অন্যভাবে শুরু হয়ে গেল। আমরা একটু যদি বর্জ্যের বিষয়টি দেখি, নর্মালি কোনো পরিসংখ্যান আছে কিনা আমার জানা নেই, আপনি ভালো বলতে পারবেন, পরিবেশ নিয়ে আপনার দীর্ঘদিনের কাজ। এমনি একটি পরিসংখ্যান আমি যেটি পেয়েছি, কতটা তথ্যভিত্তিক সত্য প্রতিষ্ঠিত জানি না, প্রতি ঈদে, বিশেষ করে কুরবানির ঈদে প্রায় 20,000 টন বর্জ্য তৈরি হয়। এটি গরুর হাটেও আগে থেকে শুরু হয়, এবং কুরবানি জাত যেটি বর্জ্য ব্যবস্থাপনার কারণে আমরা দেখি নাকাল হতে সিটি কর্পোরেশনকে। এবারের প্রস্তুতি কেমন? দক্ষিণের মেয়র বলেছেন প্রস্তুত আছেন, উত্তরও নিশ্চয়ই কাজ করবেন। আপনার পর্যবেক্ষণ কি বলে যে এই বর্জ্য ব্যবস্থাপনার সম্পর্কে আপনারা কি ভাবছেন, কি আশঙ্কা করছেন? আমরা শুনতে পাচ্ছি না আপনার কথা। অন্যবারের কোরবানির সাথে কোরবানি আসলে হয়তো আমরা তুলনা করতে পারবো না। আগে যে পরিমাণ বর্জ্য হতো এবার সেই পরিমাণ না হওয়ার সম্ভাবনা খুবই বেশি। কারণ আমার ধারণা কোরবানি হয়তো এবার কম হবে। অনেক মানুষকেই শুনছি আশেপাশে যারা ফ্ল্যাটে থাকে বলছেন যে তারা কোরবানি করবেন না, সেজন্য বর্জ্য এবার ওই পরিমাণ হবে বলে আমার মনে হয় না। তবে সিটি কর্পোরেশন কিন্তু গতবারের আগের বার মোটামুটি ভালো হ্যান্ডেল করতে পেরেছিল। হ্যাঁ, যদি স্থানীয় কাউন্সিলর যারা আছেন, স্থানীয় সরকারের যে পর্যায়ে হোক না কেন, ঢাকা হলে ঢাকা, ঢাকার বাইরে হলে ঢাকার বাইরে, প্রত্যেকটা জায়গায় কিন্তু স্থানীয় সরকারের একটা এক্সটেন্সিভ নেটওয়ার্ক আছে। তারা যদি প্রস্তুত থাকেন তাহলে আমি মনে করি না যে বর্জ্য ব্যবস্থাপনা মানে আপনার বাড়ি থেকে সরিয়ে নিয়ে একটা সমস্যার সংকুল হবে বলে। তবে আমাদের বর্জ্য ব্যবস্থাপনার সবচেয়ে বড় সমস্যাটা কি জানেন? আলটিমেট ডিসপোজালটা কোথায় করব, কিভাবে করব, এটা আমরা জানি না। এবার যেরকম ট্যানারি মালিকেরাও আসলে ওই পরিমাণ শ্রমিক কাজে লাগাতে পারবেন কিনা, কালেকশন করতে পারবেন কিনা, এগুলো একটা বড় বিষয় রয়ে যাচ্ছে। চামড়ার বাণিজ্য কি হবে? আপনি তো কোরবানির বর্জ্যের একটা সাইড হচ্ছে চামড়া, সেই চামড়া নিজের আবার কি হবে? রাস্তায় জট পাকিয়ে পাকিয়ে ওগুলো বিক্রি করা হবে? কাজে আপনার বাড়ি থেকে সরানো নিয়ে, আমার বাড়ি থেকে সরানো নিয়ে আমি চিন্তিত না, কিন্তু আলটিমেটলি কোথায় গিয়ে ফেলবে সেটা আমাদের সারা জীবনেরই সমস্যা ছিল, এখনো সেই সমস্যাটা থাকবেই বলে মনে করি। তবে অন্যবারের চাইতে হয়তো এবার কম হবে, কারণ এবার কোরবানি কম হবে। তাহলে এই যে কোরবানি কম হবে, কিন্তু আমরা এত বছর ধরেই এই বিষয়টি নিয়ে কাজ করছি, এটি নিয়ে সংকট মোকাবেলা করছি, আমরা
যেমন দুর্নীতির ক্ষেত্রে বিভিন্ন ক্ষেত্রে জিরো টলারেন্সের কথা বলি, জিরো বর্জ্য, শূন্য বর্জ্যের কোনো পরিকল্পনা আমরা নিতে পারি না কেন? কারণ এটা আমাদের প্রায়োরিটির মধ্যে পড়ে না। আমাদের প্রায়োরিটি খুব কনজাম্পশনের উপর নির্ভর করে, তো কতটা আপনি কনজিউম করলেন সেটাই হচ্ছে আপনার উন্নয়নের লক্ষ্য। ওই কনজাম্পশনের যে আউটপুট, এটা আপনি কিভাবে ম্যানেজ করবেন, এটা আসলে কখনো আমাদের প্রায়োরিটির মধ্যে পড়ে না। আপনি কেবল বর্জ্য ব্যবস্থাপনা এই কথা বলবেন কেন? দেশের সার্বিক শাসন চিত্র থেকে কি বর্জ্য ব্যবস্থাপনাকে আপনি আলাদা করতে পারেন? আপনি কতদিন যাবত বলে আসতেছেন ঢাকা শহরের নিষ্কাশন ব্যবস্থা ভালো হওয়া উচিত, ঢাকা শহরের জলাশয়গুলো পুনরুদ্ধার করা উচিত, কই হলো না তো। আমরা এখন পানিতে সাঁতার কাটতেছি, তো সেটা কেন হলো না? সেটা যেই কারণে হয়নি যে আমরা প্রায়োরিটি সেট করি। আমাদের ডেভেলপমেন্ট ভিশনটাই ফল্টি, খুবই কনজাম্পটিভ, খুবই এক্সপ্লয়টেটিভ, যার জন্য আমরা আসলে এইগুলো বিষয়ে কখনো প্রাধান্য দিই না। মোট কথা হচ্ছে একটা দেশকে সভ্যতার যে সমস্ত মাপকাঠিতে আপনি মাপতে পারবেন, সেই সমস্ত মাপকাঠির উন্নয়নের দিকে আমরা বেশি আগাইনি। জি, আজকে আমরা কথা বলছিলাম করোনার দুর্যোগে কোরবানির ঈদ এই বিষয় নিয়ে। আমার সঙ্গে স্টুডিওতে রয়েছেন আবু আলম শহীদ খান, সাবেক সচিব, আছেন অধ্যাপক ডক্টর মোহাম্মদ আব্দুর রশিদ, সাবেক চেয়ারম্যান ইসলামিক স্টাডিজ বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়, এবং বাসভবন থেকে সংযুক্ত রয়েছেন বেলার প্রধান নির্বাহী সৈয়দা রিজওয়ানা হাসান। আপনাদের তিনজনকে আবারও স্বাগত জানাচ্ছি। রশিদ ভাই, আপনি যদি একটু বলতেন, এই যে সংরক্ষণের কথা চলে এলো, আগে পরে হতে পারে কথা, অসুবিধা নেই, সংরক্ষণ পদ্ধতিটা কেমন হওয়া দরকার, সংরক্ষণের ঝুঁকি, বিরতিতে আপনি বলছিলেন যারা মাংস কাটবে তাদের স্বাস্থ্য ঝুঁকি কতটা রয়েছে, কোভিড টেস্ট করা হয়েছে কিনা, এই বিষয়গুলো যদি একটু। ধন্যবাদ। আসলে সেটি প্রয়োজন। যারা এই মাংস কাটাকাটির সাথে যুক্ত থাকবেন, জবা করবেন, চামড়া সিলাবেন, তাদেরও সতর্ক, প্রয়োজনে পিপি পরা এবং মাস্ক পরা এবং দূরত্ব বজায় রাখা, হাত ধোয়া, এগুলো মানতে হবে। এবং দেখুন, এটা একদিন কোরবানি, হয়তো 10 জিলহজ, 11, 12, 3 দিনের মধ্যে কাজ হয়ে যায় সাধারণত। আমরা দেখি বাংলাদেশে তো রয়েছে মাংসের দোকানগুলো আছে না, সেখানে শত সহস্র লোক কাজ করছে। কোনো দোকানের সামনে তো দেখিনি যে এখানের মাংসের শ্রমিকদের কোভিড পরীক্ষা করা আছে, এটি যথার্থ নিরাপদ দোকান, এরকম তো নেই। অতএব এটি প্রশ্ন আসতে পারে, কিন্তু এই প্রশ্নটি অবান্তর, কারণ এটি 1 ঘন্টাও লাগে না, ওদের যারা কাটেন 1 ঘন্টাও লাগে না, এবং সেটি তারা করে যান। নিশ্চয়ই এটি স্বাস্থ্যবিধি মানতেই হবে, কারণ আমরা নিজের জীবনকে ঝুঁকির মধ্যে দিয়ে, এটি ইসলাম নয়, নিজেকে সতর্ক থেকে ইসলামকে পালন করতে হবে। যিনি কুরবানি দিবেন তার পক্ষে এটি নিশ্চিত হওয়া সম্ভব কিভাবে? এই জন্য তো আমরা বিভিন্ন অপশনের কথা বলি, যে কোরবানি আপনি ওভাবে দিয়ে দেন, যেহেতু এবছর আমাদের, আর অনেকে বাহুল্য করেন, যখন কেউ নিজের নামেই একটি বড় গরু দিয়ে দেন। এটি একটি বড় গরু, 3টি বড় পশু, 3টি ছোট পশু। 3টি বড় পশুর মধ্যে মহিষ, গরু এবং উট, এখানে কিন্তু 7 জন দিতে পারবে, আর ছাগল, ভেড়া, দুম্বা 1 জন দিতে পারবে। তো সেখানে একটি গরু ক্রয়ের মাধ্যমে 7 জন তো সেখানে অংশগ্রহণ করতে পারি। অনেকে নফল অনেক কোরবানি করেন। এবার যেহেতু একটু ঝুঁকির মধ্যে রয়েছে আমরা, তো সেটি আমরা কিন্তু পরিহার করতে পারি চেষ্টা করলে। এইভাবে আমরা বিষয়টাকে একটু সতর্কতার সাথে নিতে পারি। তো এর ইম্প্যাক্টটা, এই যে আমরা প্রতি বছর এত হাজার বা এত লাখ চামড়া পেয়ে থাকি গরু, খাসি, মানে ছাগলের, এটিতে এই চেইনে কোনো ব্যত্যয় ঘটবে না নিশ্চয়ই? নিশ্চয়ই এটি একটু তো এবছর কম হবে, আমার বিশ্বাস অনেক কম হবে কোরবানি, কারণ যারা অধিক দিতেন তারা হয়তো দিতে পারবেন না। আরেকটি বিষয় এখানে, সেটি হলো কদিন আগে আমরা যেটি দেখলাম, যে আমরা ঘরে, কিন্তু আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা কিন্তু রাস্তায় ছিলেন, এবং বাজারগুলোকে কনজাস্টের জায়গা থেকে তারা মাঠে নিয়ে গেছেন, এবং আমাদের এত সহযোগিতা করেছেন তারা। এ বিষয়ে এখনও কিন্তু বাজারগুলো, অনেক বাজার মাঠে রয়েছে। তো 3 দিনের জন্য আমরা যদি একটু সহযোগিতা চাই, সরকার যদি চান যে এভাবে একটা বড় মাঠে এবং স্বাস্থ্যবিধি মেনে, দূরত্ব মেনে, এটি কিন্তু সম্ভব, এটি অসম্ভব নয়। আপনিও কি তাই মনে করেন যে নাগরিক সচেতনতার যে চিত্র আমরা দেখছি গত কয়েক মাস ধরে, এবং আপনি জানেন যে ঢাকা শহরে ডিএমপি 11টি নির্দেশনা জারি করেছে, নিশ্চয়ই একই আলোকে পুলিশ বা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দেশের অন্যান্য জায়গায় এটি করবে। এখন পর্যন্ত যেসব চিত্র বা তথ্য পাওয়া যাচ্ছে হাট সম্পর্কে, প্রচুর পশু আছে কিন্তু ক্রেতা নেই। ক্রেতার মনে যে এক ধরনের ভীতি কাজ করছে, এটি হয়তো বোঝা যায়, শেষ পর্যন্ত কি হবে বলা যাচ্ছে না। আপনার কি মনে হয়, কি করে সারা দেশে, শুধু রাজধানীতে নয়, সকল জায়গায় আমরা একটি স্বাস্থ্যসম্মত উপায়ে বাজার পশুর হাট করতে পারি এবং কুরবানির কাজটি, পরের যে চ্যালেঞ্জগুলো, সেটিও ওভারকাম করতে পারি? না, সেজন্য তো আপনার স্থানীয় সরকার এবং পুলিশ প্রশাসন এবং প্রশাসনকে একজোট হয়ে কাজ করতে হবে। সবাই মিলে যদি এই চেষ্টাটা করেন যে আমরা কিভাবে পশুর হাটটাকে মুক্ত রাখতে পারি,
সংক্রমণ থেকে চেষ্টা করতে পারি। আসলে কতটুকু মুক্ত রাখা সম্ভব এটা তো এখন বলা যাবে না। আমি তো বলে দিতে পারবো না যে এভাবে করলেই মুক্ত হয়ে যাবে। আমরা একটা চেষ্টা করতে পারি এবং আমাদের চেষ্টা করার পরেও আমাদের মানুষের মধ্যে যে জিনিসটা প্রবণতাটা লক্ষ্য করা যায় সেটা হচ্ছে যে তারা কিন্তু ওই চেষ্টার মধ্যে থাকতে চান না। এটা খুব স্বাভাবিক। আমরা যা দেখি যে এখন মাস্ক পরাটা বাধ্যতামূলক করা হয়েছে, কিন্তু আপনি আজকে ঢাকায় যদি দেখেন কতজন মাস্ক পরছে, মাস্ক তো পরছে না লোকজন। এবং যখন তাকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা কেউ যখন তাকে ইন্টারভেন করে তখন সে বলে যে আমি তো এইমাত্র খুললাম, আমি চা খাওয়ার জন্য খুললাম, বা আমি আনতে ভুলে গিয়েছি। এইসব করলে তো হবে না। আপনি যদি স্বাস্থ্যবিধিটা পুরোপুরি মেনে চলা যায়, তারপরে কুরবানি যারা করতে চান, আমি এখন বারবার বলছি এটা তাদের ঐচ্ছিক বিষয়, যারা করতে চান তারা নিশ্চয়ই স্বাস্থ্যবিধি মেনে সেটা যদি করার চেষ্টা করেন সবচেয়ে ভালো হবে। তবে গতবার যে পরিমাণ কোরবানি হয়েছে এটা যদি 1 কোটির কাছাকাছি হয়, এবারে কিন্তু এই কোরবানি আমি বলতে পারবো না এইভাবে একেবারে স্ট্যাটিস্টিক্যালি, বাট এবার তার অর্ধেক হবে কিনা আমার সন্দেহ আছে। কারণ যা যেরকম দেখছি, তো কুরবানিকে ঘিরে তো এক ধরনের একটি অর্থনীতি আমাদের এখানে অবশ্যই একটা অর্থনীতি, আমাদের পুরো জাতীয় অর্থনীতিতে এখন সংকটের মুখে। আমরা তো শুধু কুরবানি অর্থনীতি না, আমাদের একটা পুরো অর্থনীতির ব্যাপার আছে। পুরো জাতীয় অর্থনীতি কিন্তু সংকটের মুখে। কুরবানি তো অবশ্যই আমাদের একটা অর্থনীতি চলে। সেটা হচ্ছে প্রথম যদি আমরা চিন্তা করি তাহলে যারা এই পশুগুলো পালন করে, যে ছোট খামারিরা আছে, ছোট আছে, মাঝারি আছে, তো এই যে খামারিরা বছর ভরে বা 6 মাস ধরে তারা পশুগুলোকে লালন পালন করে, তারা দুশ্চিন্তায় পড়ছে। কারণ তাদের ওখানে কিন্তু লোকজন যাচ্ছে না। শুধু কুরবানির হাট না, কুরবানির হাটে পশু আছে, ক্রেতা নাই। আবার খামারিদের কাছে পশু আছে, কিন্তু সেখান থেকে যারা নিয়ে আসে মাঝখানে যে মধ্যস্বত্বভোগী ফারিয়ারা যারা কুরবানিটাকে পশুগুলোকে এখান থেকে ওখানে নিয়ে যায়, বিভিন্ন স্থান বদল করে, তারাও কিন্তু সেভাবে অ্যাক্টিভ হচ্ছে না। যার ফলে অবশ্যই এটাতে অর্থনীতিতে একটা চাপ পড়বে এবং এই স্মল যারা ক্ষুদ্র ব্যবসায়ী যারা আছেন, ক্ষুদ্র খামারি, তারা কিন্তু একটা চাপের মুখে যাবেন। এখানে যেটা বলা দরকার, সরকারকে অবশ্যই এই চাপটা যাতে তারা নিতে পারেন সেই জন্য তাদেরকে সহযোগিতা করতে হবে। তারা যদি কোথা থেকে লোন নিয়ে থাকেন, ব্যাংক ঋণ নিয়ে থাকেন, তাহলে তাদের সুদ মকুব করতে হবে, অথবা তাদেরকে প্রণোদনা প্যাকেজের আন্ডারে আনতে হবে। আমরা শুধুমাত্র চিন্তা করবো যে কোরবানি হবে, কোরবানি দিব এবং সব কিছু যদি ঠিকমতো হয়, সেটা তো হবে না। সো যদি 50% পশু বিক্রি না হয় তাহলে সেখানে প্রণোদনা থাকতে হবে এবং সরকারকে এটা চিন্তা করতে হবে এবং সেই প্রণোদনাটা সরকারের পক্ষ থেকে। আরেকটি দুঃসংবাদ নিশ্চয়ই আপনি শুনেছেন যে এলএসডি, লাম্পি স্কিন ডিজিজ, উত্তরাঞ্চলে বেশ কিছু কয়েক শত বা কয়েক হাজার গরু ইতিমধ্যেই মারা গেছে। স্কিনের এক ধরনের ডিজিজ, বলা হচ্ছে ভাইরাস জনিত এক ধরনের। এটিও তাদের জন্য এখন আরেকটি চ্যালেঞ্জ, এই মরার উপরে খাড়ার ঘা, বন্যা, করোনা এবং এলএসডি। না, বন্যা, করোনা এইসব ছাড়াও তো যারা বন্যা আক্রান্ত, আপনি চিন্তা করে দেখেন যে বাংলাদেশের কত ভাগ এলাকা বন্যা আক্রান্ত। অলমোস্ট উত্তরাঞ্চল এবং উত্তর পূর্বাঞ্চল, ঢাকার মধ্যাঞ্চল, ঢাকা, ফরিদপুর, শরীয়তপুর সবাই বন্যা আক্রান্ত হবে। এবং এই বন্যা যে ফোরকাস্ট আছে, এই ফোরকাস্ট যদি আমরা ফলো করি তাহলে কিন্তু বন্যা আগামী আগস্ট মাসের প্রথম সপ্তাহের আগে পানি কমার কোনো চান্সই নাই। কারণ হচ্ছে যে আগস্টে এই শেষের দিকে একটা নিম্নচাপ সৃষ্টি হতে পারে এবং যখন নিম্নচাপ হয় আর পূর্ণিমা হয়, তখন নিম্নচাপের কারণে এবং জোয়ারের কারণে নদীর পানি কিন্তু সমুদ্রে যেতে পারে না। সো পানিটা কিন্তু স্ট্যাগনেন্ট হয়ে থাকবে। এবং আমরা অনেক জায়গায় দেখছি, অনেক ভিডিওতে আছে, টেলিভিশনে দেখানো হচ্ছে, অনেক জায়গায় হাঁটু পানি, ঘরের মধ্যে পানি ঢুকে গেছে। তো তারা একটা করোনা ক্রাইসিসে আছে, এখন বন্যা ক্রাইসিস আছে, আর কুরবানির একটা ক্রাইসিস। ওই সব জায়গায় তো পশুপালন, ওদের পশু নিয়ে ওরা তো এমনি যন্ত্রণা আছে। সুতরাং এখানে একটা, এবং যে ত্রাণের যে ব্যবস্থাটা নিশ্চয়ই আমরা পরবর্তীতে আলোচনা করতে পারবো। আমরা আরেকজন অপেক্ষা করছি, তার কাছে যাই একটু। বেলার প্রধান নির্বাহী সৈয়দা রিজওয়ানা হাসান আছেন আমাদের সঙ্গে, তার কাছ থেকে শুনবো। আপনি বলছিলেন যে আমরা বিরতিতে যাবার আগে আপনি জলাবদ্ধতার বিষয়টি এনেছেন, এটি নিয়ে নিশ্চয়ই আমরা আলোচনা করব। একটু কুরবানির বিষয়টি এইখানে যদি আপনি নাগরিকদের সচেতনতার জায়গা থেকে যদি কিছু বলতেন, যে সরকার আইন করছে, ডিএমপি নির্দেশনা জারি করছে, কে কতটা মানবে পশুর হাটে বা কুরবানির দিন, আগে পরে, সংরক্ষণ ইত্যাদি, পরিবেশের পয়েন্ট অফ ভিউ থেকে আপনি যদি কোনো পরামর্শ দিতেন, এর পরপরই আমরা একটু জলাবদ্ধতা নিয়ে কথা বলতে চাই। আমার কাছে একটা জিনিস খুব মনে হচ্ছে ভাই, কয়দিন যাবত যে আমরা ফেব্রুয়ারি 26 তারিখ থেকে কিন্তু মোটামুটি যার যার ঘরে বন্ধ হয়ে গেছি। যারা আপনারা বেরোচ্ছেন, শুধুমাত্র অফিস করে ফেরত যাচ্ছেন, বাই রোটেশন করছেন, এই অবস্থাটা আসলে কতদিন চলবে এবং কতদিন জনজীবনে এরকম স্থবিরতা আমরা রাখতে পারবো? বাংলাদেশের মতন একটা
বিশৃঙ্খল সমাজ ব্যবস্থা, এটা একটা বড় প্রশ্ন। বিশৃঙ্খল যদি নাও হয়, এমনকি উন্নত বিশ্বেও এতদিন ঘরে বন্দি রাখা, অর্থনৈতিক কর্মকাণ্ড থেকে সরে থাকা, নিজের দৈনন্দিন কর্মকাণ্ড থেকে সরে থাকা কিন্তু একটা বড় রকমের মনস্তাত্ত্বিক চাপও তৈরি করছে। আমাদের করছে একরকম, বয়স্কদের করছে একরকম, শিশুদের করছে একরকম। কোরবানির সময় নিয়ম মানা তো নতুন বিষয় হতে পারে না। আমি আপনাকে প্রথমেই বলেছি যে কোনো বিষয়তে তো আমরা নিয়ম মানি না, সেখানে কোরবানির সময় নিয়ম মানবো এরকম বলার তো কোনো কারণ নেই। তবে এইবারের বিষয়টা হয়তো একটু ভিন্ন হবে। তার কারণ কি, যে কারণটা হচ্ছে মানুষের এবার নিজের জীবনের একটা ভয়। একটা হচ্ছে এখানে ময়লা ফেললাম, ওখানে গিয়ে রাস্তার মধ্যে ফেলে দিয়ে আসলাম, ওখানে তো আমার জীবনের ইমিডিয়েট কোনো থ্রেট হচ্ছে না। কিন্তু এখন যখন আমি সিদ্ধান্ত নিয়েছি আমি কোরবানি দিব, আমি গরুটা কেমন করে পাবো, আমি কাকে দিয়ে জব করব, এগুলো বিষয়ে অন্তত মধ্যবিত্ত, উচ্চ মধ্যবিত্ত, বড় লোকের সমাজে একটুখানি সচেতনতা থাকবে বলে আমি মনে করি। ফলে এই কটা শ্রেণীতে যদি সচেতনতা থাকেও, কিন্তু সার্বিকভাবে কোনো জায়গায় তো শৃঙ্খলা রাখার কোনো সুযোগ নেই, কখনোই তো আমরা রাখিনি। নতুন করে হঠাৎ করে কোথা থেকে একটা ডিসিপ্লিনারি কিছু সৃষ্টি হয়ে যাবে যে আমরা সেটা করবো, সেরকম আমি মনে করছি না। তবে এই যে বন্যা উপদ্রুত এলাকার লোকজন যারা গরু পেলেছে, বন্যা উপদ্রুত এলাকার লোকজন কিন্তু কোরবানি আসলে গরু বিক্রি করে তা না, যখন বন্যা হয় তখন কিন্তু ওদের মধ্যে গরুটা দেওয়ার এটা একটা প্রবণতা হয়। হ্যাঁ, তো সেইখানে একটা মার্কেটটাকে কিভাবে করে ডিসিপ্লিনে চালানো যায় সেটা দেখতে হবে। যে সমস্ত বাহিনী আছে, স্থানীয় সরকার আছে, আইন শৃঙ্খলা বাহিনী আছে, তারা দেখতে পারে অনলাইন ক্যান বি আ ভেরি গুড ওয়ে। এবং এখন তো মোটামুটি ভাই সবারই অনলাইন আছে। মানে আমরা যে একদম জাহাজ ভাঙা শ্রমিকের সাথে কাজ করি, আগামীকাল তাদের সাথেও আমার একটা স্কাইপ মিটিং আছে, তাদেরকেও আজকে সারাদিন আমরা এই প্রশিক্ষণ দিয়েছি যে ওরা কেমন করে আমাদের সাথে যোগাযোগটা রাখতে পারে। ফলে ডিসিপ্লিনে আনবার যদি চেষ্টা অনেকদিন যাবত করা হতো একটা সুফল দেখতে, সেটা তো হয়নি। আপনি করোনা দিয়েই দেখেন না, করোনা হ্যান্ডেল করতে কোথাও আপনি শৃঙ্খলা দেখেছেন? যারা নিজেরা সচেতন হয়ে আমরা সচেতন থেকেছি তারাই সচেতন হয়েছি। তাছাড়া তো কোথাও ডিসিপ্লিন আনতে পেরেছে, স্থানীয় কাউন্সিলররা ইনভলভড হয়েছেন, ডিসিপ্লিন এসেছে, এইরকম আমি দেখিনি। আমি এখনো রাস্তায় বেরোলে প্রচুর মানুষকে মাস্ক ছাড়া দেখি। সো অনেকদের কথা আছে না, নিয়ম ভাঙাটাই তো আমাদের অভ্যাস হয়ে গেছে। অভ্যাস যেটা হয়ে গেছে ওটা থেকে একদিনে আমরা কেমন করে সরবো? সরবার জন্য যে ফোর্স গুলো দরকার, ইনসেন্টিভ গুলো দরকার, সেগুলো তো আমরা পাই না কখনো। জি, জলাবদ্ধতার বিষয়টি নিয়ে আমরা তো দেখছি যে প্রতি বছরই আমরা প্রকল্পের কথা শুনি, প্রকল্প গ্রহণ হয়, কাজ হয়, কিন্তু সুফল আমরা পাই না। একটুখানি বৃষ্টি হলেই রাজধানী বলুন, বিভিন্ন জেলা শহর, বিভাগীয় শহরের সড়কগুলো পানির তলায় চলে যায়, হাওয়া হয়ে যায়। কারণ কি? এ থেকে মুক্তির উপায় কি? এর থেকে মুক্তির উপায় কোনো রকেট সায়েন্স না ভাই। আপনি তো আর অনেক দেশ বিদেশ গেছেন, আমিও গেছি। কোন জায়গাতে বৃষ্টি হলে এরকম অবস্থা হয় যে কিছু সময়ের জন্য হয়তো পানি জমতে পারে, পানি আবার চলে যায়। ঢাকা শহরের একটা যে রাজধানী, দেখেন ঢাকা শহরকে বহুবার বসবাসের অযোগ্য নগরীতে 1, 2, 3, 4 আমরা হয়েছি। আমি কখনো এটা নিয়ে রাজনৈতিক শীর্ষ পর্যায়ে কোনো আলোচনা দেখিনি। এটা বলার আমার উদ্দেশ্য হলো এটা একটা রাজনৈতিক প্রায়োরিটি না। ঢাকা শহর হচ্ছে একটা খনি, এখানে যে যতটুকুন জমি কিনতে পারে সে ততটুকুন জমি নেবে। আপনি দেখেন ঢাকা শহরের জন্য একটা মাস্টার প্ল্যান আছে, সেই মাস্টার প্ল্যানে জলাশয় চিহ্নিত করে দেওয়া আছে, ঢাকা শহরের খালগুলো চিহ্নিত করা আছে ল্যান্ড রেকর্ডে, কিন্তু কি হচ্ছে, খালগুলোকে খেয়ে ফেলছি আমরা, সমস্ত বন্যা প্রবাহ এলাকা আমরা ভরাট করে ফেলছি, এবং মাস্টার প্ল্যানের নিষেধাজ্ঞা অমান্য করে। এখন মাস্টার প্ল্যান নিষেধাজ্ঞা অমান্য করলে কি হবে? জলাশয় আইনের অধীনে শাস্তি হবে। আপনি আমাকে দেখান 2000 সালে জলাশয় আইন হয়েছে, আজ পর্যন্ত সরকার একজন মানুষকে জলাশয় আইনের অধীনে শাস্তি দিয়েছে, অথচ শুধুমাত্র গত 9 বছরে ঢাকা শহরে চিহ্নিত জলাশয়, মাস্টার প্ল্যানে চিহ্নিত জলাশয় 47 ভাগ খেয়ে নেওয়া হয়েছে। কারা খেয়েছে? যারা ভূমিদস্যু আছে তারা খেয়েছে। কারা খেয়েছে? বিভিন্ন বাহিনী তাদের আবাসন প্রকল্প করতে খেয়ে নিয়েছে, মূল বন্যা প্রবাহ এলাকা তারা ভরাট করে ফেলেছে। তাদের বিরুদ্ধে কে কথা বলবে বলেন? তারপরে আপনার এখন যারা খাচ্ছে তারা হচ্ছে কোন কোন ক্ষেত্রে সরকার। ঢাকায় এলিভেটেড এক্সপ্রেসওয়ে হবে, সেখানে সরকার উত্তরাতে একটা জমি অধিগ্রহণ করেছে সরকার আপনার আমার পয়সা দিয়ে। কেন অধিগ্রহণ করেছে? এটা বন্যা প্রবাহ এলাকা। সেই অধিগ্রহণকৃত জায়গাতে এখন সরকার এলিভেটেড এক্সপ্রেসওয়ে এর জন্য ক্ষতিগ্রস্ত জনগণকে পুনর্বাসিত করবে বলে মোটামুটি একটা পুনর্বাসন স্কিম নিল। এখন বললো সরকারের একটা অফিসের কর্মকর্তাদেরকেও এখানে বিল্ডিং বানায় দেওয়া হবে। তো ঢাকার মতন একটা জায়গায়, যেটা একটা বদ্বীপের রাজধানী, এখানে তো বন্যাকে আপনার মানতে হবে, আপনার বুঝতে হবে যে বন্যা আসবে। আপনি আপনার ন্যাচারাল ড্রেনেজ সিস্টেমটাকে ধ্বংস করে দিলেন কেন? আপনি আমাকে এই প্রশ্ন করছেন যে কোনো সুফল নাই। কে বললো আপনাকে সুফল নাই? পরশুদিন শুনলাম একটা টেলিভিশন প্রোগ্রামে ঢাকা ওয়াসার এমডি বলতেছেন যে এই ড্রেনেজ সিস্টেমে ঢাকা হচ্ছে বিশ্বের একটা রোল মডেল।
আপনি আমি মনে করি সুফল নেই, আমরা সাঁতার কাটি, জি। ওরা তো মনে করে সুফল আছে, কোনো আইন কেউ মানে না, তাই না? জি, রোল মডেল নিয়ে আসবো আপনার কাছে, পরে যখন আসবো এটি শুনতে চাইবো। আপনি জানেন যে উত্তর এবং দক্ষিণের মেয়র স্থানীয় সরকার মন্ত্রীকে নিয়ে যা দেখিয়েছেন তা রোল মডেলের সঙ্গে কতটা সাযুজ্যপূর্ণ সেটি শুনবো, এবং সে থেকে আসলে উত্তরণ তো দরকার আমাদের, উত্তরণের আপনার পরামর্শটিও শুনবো। রশিদ ভাই, আপনি যদি আমাদেরকে বলেন, এই যে আমরা কুরবানি নিয়ে যে কথাগুলো বলছিলাম, আপনি জানেন যে 356টি পশু জবাইখানা হচ্ছে এখন পর্যন্ত যা জেনেছি, 256টি হচ্ছে উত্তরের 54টি ওয়ার্ডে, 100টি জবাইখানা হচ্ছে দক্ষিণের 75টি ওয়ার্ডে। নিশ্চয়ই এর বাইরেও তো কুরবানি হবে, এবং এই জবাইখানায় কি প্রক্রিয়া হবে আমি জানি না, কসাইরা যারা জবাই করে তারা করবে না মেশিনেও হবে। তো একই সঙ্গে জেনে নিতে চাই যে বাইরে যেমন স্লটার হাউসে মেশিনে করে, সৌদি আরবে হজের সময় নিশ্চয়ই মেশিনেও করে, সেটি আমাদের দেশে যদি যারা আজকাল অনলাইনে দিতে চাচ্ছে, মেশিনে যদি জবাই করে পশু মাংস দিতে হয়, কি কি শরীয়তের নিয়ম মানা বাধ্যতামূলক, এটি যদি। ধন্যবাদ। আসলে এই যে কথাগুলো আমরা বলছি, আমি মানি না বা আমরা মানছি না সেটি ভিন্ন কথা। যেমন বেলার যে উনি বললেন, হ্যাঁ এটি না মানলে তো আর কিছু করার নেই, কিন্তু আমরা ইতিহাসে পাই সেটি হলো নূহ আলাইহিস সালামের সময়ে কোরবানি করার জন্য মাজবা বা কোরবানি করার ময়দান থাকতো, সেখানে গিয়ে মানুষ কোরবানি করতেন। এরপর ইসলামী যে যুগটা এসেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ 30 বছর, খোলাফায়ে রাশেদার যুগ যাকে বলি, উমাইয়া যুগ, আব্বাসীয় যুগ, প্রায় 1400-1450 বছরের যে সোনালী যুগ, 1000 বছর কথা বলি, সেখানে কিন্তু এই ব্যবস্থাপনা ছিল। দেখুন, ইসলামী বিধান মানলে এর মধ্যে কি সুফল আছে, আল্লাহ রসুল কি বলছেন, ইমানের 77টি শাখা, তার প্রথম হলো ইমান কালেমা, আর শেষ হলো রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে দেয়া, আর মাঝামাঝি হলো লজ্জাশীলতা ইমানের অঙ্গ। এখন একটা লোক কোরবানি করে তার বর্জ্য রাস্তায় ফেলে গেলেন, তার ইমান কোথায়? আল্লাহ রসুলের কথা অনুযায়ী সে তো ইমানের অংশই তার মধ্যে নেই, তার কোরবানি কবুল হওয়াটা তো প্রশ্নবিদ্ধ, কারণ মানুষকে কষ্ট দেওয়া এটি প্রশ্ন আসে না। সেজন্য যেখানে আমাদের শিক্ষাটা হলো, যেমন ঢাকা শহরে 30,000-এর বেশি পরিচ্ছন্নতা কর্মী রয়েছে, কিন্তু একটি মুসলিম অধ্যুষিত অঞ্চলে পরিচ্ছন্নতা কর্মীর প্রয়োজন হয় না। এর কারণে প্রয়োজন হয় না যে এই যে রাস্তায় কষ্টদায়ক বস্তুকে সরানো আমার ইমানের অঙ্গ, আমি মুসলিম দাবি করলে সেটি যদি আমি না করি, বরং আমি যদি বিল্ডিংয়ের উপর থেকে মানুষের মাথার উপরে আমি তরকারির ছলকা ফেলি, আমি যদি মানুষ আছে কিনা দেখে এই ময়লাটা রাস্তার মাঝখানে ফেলে আসি, এভাবে যদি আমি করি, তাহলে তো আসলে যেটি যে সে তার ইমানের প্রশ্নটি এখানে এসে যায়। আমরা এভাবে চলতে পারি না। এটি আমরা যেমন সুনাগরিক হওয়া প্রয়োজন, সুমুসলিম হওয়াটাও প্রয়োজন। তাহলে মেশিনে জবাই করলে সেটা শরীয়তসম্মত মেশিনে জবা করানো হয় না, মেশিনে জবা করানো হয়। জবা একজন ব্যক্তি করেন তিনি বিসমিল্লাহ আল্লাহু আকবার, এরপরে যে কাজটি হয় এটি বলতে হবে। এরপরে যে কাজটি হয় মেশিনের সাহায্যে আমি দেখেছি যে চামড়া থেকে শুরু করে মাংস বানানো সবকিছু। এটি খুব ভালো উদ্যোগ হয় যদি আমরা মাজবা বা জবা করার জায়গা পেয়ে যাই সেখানে। কিন্তু কতগুলো নিয়ম রয়েছে, যেমন সামনে পশু জবা করতে নেই, এমনকি চাকু ধার দিতে নেই পশুর সামনে, কারণ একটি পশু জবা করছে, সে জানে আমার পরিণতি এটি হবে। এই যে একটি ব্যাপার, সেটিও কিন্তু ইসলাম এটিকে সতর্ক থাকতে বলে। সেজন্য যদি মাজবা হয়, সেখানে পরিষ্কার পরিচ্ছন্নতার বিষয়টি সুন্দর হবে এবং আমরা এই কাজটিও সুন্দর করতে পারবো। আমরা এরকম একটা সেন্ট্রাল নিয়মে আমরা কেন যেতে চাই না? নিশ্চয়ই আমরা যেতে চাই, কিন্তু কাজটা তো করবেন সরকার বাহাদুর। জি, একটু যদি ছোট্ট করে বলে দেন যে একটু শরিয়া সম্মতভাবে জবাই সকলের জন্যে। দেখুন, শরিয়া সম্মত জবাই যেটি আমরা আসলে ভয় করি যে কোরবানির পশু জবা করতে বড় একজন হুজুরের প্রয়োজন, আসলে কিন্তু তা মোটেই নয়। এটুকু কথা দরকার, বিসমিল্লাহে আল্লাহু আকবার। আগে পরে কতগুলো দোয়া আছে সেটি পড়া আবশ্যক নয়, সেটি আপনি বাংলাতেও মনে মনে বলতে পারেন। যেমন ধরুন একজন ব্যক্তি XYZ, যে তার পক্ষে কোরবানিটি দেওয়া হলো, তা প্রথমে যিনি করবেন বিসমিল্লাহে আল্লাহু আকবার বলবেন, সোজা কথা, আল্লাহ এই কোরবানি অমুকের পক্ষে আপনি কবুল করুন, যেমন কবুল করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরবানি, যেমন ইব্রাহিম আলাইহিস সালামের কোরবানি। এই কথাটা বাংলাতে বলাও যথেষ্ট। যদি 7 জন হয় তাহলে অমুক 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 তাদের পক্ষে কবুল করুন। ধারালো ছুরি দরকার, কারণ পশুটি কষ্ট পাবে। যে অনেকে আবার যে গলার মধ্যে যে শ্বাসনালীতে সেটি নয়, ধারালো চাকু দরকার। পাশাপাশি পশুটি যখন মরে যাবে, ঠান্ডা হবে, আমরা দেখতে পাই যে ছটফট করছে, পা কাটছে, এটি কিন্তু মোটেই ঠিক নয়, কারণ তার এটি নিয়ম মাফিক। আজকে দেখুন, এই যে আমরা প্রথমে কথাগুলো শুনেছি যে আজকে যে
এখানে আমাদের কিন্তু নিজেদের পালিত পশু খাওয়া একটি বিষয়। এই বিশ্বের বড় বড় যারা জ্ঞানীগুণী তারাই বলছেন যে আমরা একটা পশু, একটা পাখি পেলাম জঙ্গলে, সেটাই খেয়ে ফেললাম, এটি একটি কিন্তু কারণ হয় রোগ ছড়ানোর জন্য। আর যদি এটি গৃহপালিত হয় এবং আমাদের এভাবে জবা হয় সুন্দরভাবে, তাহলে এটি বলা হয়েছে, আজকে বিজ্ঞান বলছে যে জবার কারণে তার রক্তগুলো সব বের হয়ে যাওয়ায় তার ম্যাক্সিমাম জীবাণু যেগুলো ক্ষতি করতে পারে সেগুলো চলে যায়। তো এটি সুন্দরভাবে হওয়া ইসলামের বিধান। এটি সুন্দরভাবে না হলে এটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু এ বিষয়ে অনেক মানুষকে সতর্ক করেছেন যে তোমরা কষ্ট দিবে না, একটি গাছের পাতাও ছিঁড়বে না অযথা। জি ভাই, আপনার কাছে একটু শুনতে চাই যে এই যে স্থানীয় সরকারের কথাটি আলোচনায় এলো, এই যে কুরবানি প্রসঙ্গেও এলো, বন্যা প্রসঙ্গেও এলো, জলাবদ্ধতা নিরসনের ক্ষেত্রে এলো, ক্ষেত্রভেদে একেবারে ইউনিয়ন পর্যায় থেকে সিটি কর্পোরেশন পর্যন্ত আপনি স্থানীয় সরকার সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন। স্থানীয় সরকারের অনেকগুলো প্রকল্প, অনেকগুলো নীতিমালা তৈরির সঙ্গে আপনি সম্পৃক্ত ছিলেন। কেন আমরা সব সময় বলি রাতারাতি পরিবর্তন সম্ভব নয়, রাতারাতি পরিবর্তন, এটি একটি স্লোগানের মতো হয়ে গেছে। কত শত রাত, কত হাজার রাত আমরা পাড়ি দিচ্ছি, কিন্তু রাত আর শেষ হয় না। না, রাতারাতি পরিবর্তন সম্ভব নয়, এটা যেমন সত্য, এটা এখন রাজনৈতিক একটা রিটোরিকে পরিণত হয়েছে যে আমরা এটা করতে পারছি না, এটা করতে পারছি না। তো এখন ধরেন যে এই আমাদের দেশে যে আইন কানুন আছে, নীতিমালা আছে, যেগুলো পালন করা দরকার এবং সরকার যেগুলোকে বাস্তবায়ন করবে, অনেক কিছুই আছে। এখন আমরা যদি সরকারও না করে এবং আমরা জনগণের যে সহায়তা দরকার, জনগণকে যে উদ্বুদ্ধ করা দরকার, সেটা যদি না হয়, তাহলে তো আপনি এই অবস্থায় দেখবেন। আপনি ঢাকা নগরের কথা যদি চিন্তা করেন, যে ঢাকা নগরের মাস্টার প্ল্যান আছে, অনেক আগের প্ল্যান আছে, আবার ট্যাপ আছে, অনেক কিছুই তো আছে, কিন্তু আপনি সেটার কতটুকু মানছেন, কে মানছে এবং মানছে না, তাদের বিরুদ্ধে কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে কিনা। আপনি ঢাকা নগরের খাল, জলাশয় সব দখল খেয়ে ফেললাম, আমরা এমনকি নদী খেয়ে ফেলতেছি। আমাদের কিছু নদীকে আমরা অলরেডি দখল মুক্ত করার চেষ্টা করছে সরকার, কিন্তু খেয়ে ফেলছে অলরেডি। তো এখন আপনি এইসব জায়গায় যদি আপনি রক্ষা না করতে পারেন, তাহলে জলাবদ্ধতার মধ্যে থাকতে হবে। এবং এইরকম তো আমরা তো ভুলে যাই, আমরা এখন যেমন জলাবদ্ধতা নিয়ে আলোচনা করছি, আগস্ট সেপ্টেম্বর মাসে যখন জলাবদ্ধতা থাকবে না, আমরা সবাই কিন্তু ভুলে যাবো, আমরা আর আলোচনা করবো না। গতকাল নিশ্চয়ই আপনি একটি জিনিস দেখেছেন যে দুজন মেয়র স্থানীয় সরকার মন্ত্রীকে নিয়ে এবং একটি আলোচনায় উঠে এসেছে যে ড্রেনগুলো ব্যবস্থাপনা তারা নিজেরা নিতে চান। দক্ষিণের মেয়র বলেছেন এটি আইনত রয়েছে, আইনে লেখা রয়েছে, কিন্তু প্র্যাকটিসের মধ্যে নেই। তো এটি যদি উত্তরের মেয়র বা সিটি কর্পোরেশনের হাতে দেয়া হয়, তাহলে কি অবস্থার উন্নতি কেমন হবে বলে আপনি মনে করেন? আগে দিতে হবে, দিয়ে দেখতে হবে। সিটি কর্পোরেশনের হাতে দিলে অবস্থার উন্নতি হতে পারে যদি সিটি কর্পোরেশন কমিটেড হয়, কারণ সিটি কর্পোরেশনের হাতে কিন্তু ড্রেন আছে। ওয়াসা বছরের পর বছর কি করছে তাহলে? সিটি কর্পোরেশনের হাতে কিন্তু অনেক ড্রেন আছে। ড্রেনের যদি পুরোটা দেখেন আপনি, তাহলে সিটি কর্পোরেশনের কাছে কিন্তু যে ওপেন ড্রেন যেগুলো আছে সেটা সব সিটি কর্পোরেশনের আছে। ওয়াসা খালগুলা নিয়ন্ত্রণ করে এবং বড় ড্রেনগুলো নিয়ন্ত্রণ করে এবং ওগুলো ঠিক করার চেষ্টা করে। ওয়াসা কেন পারছে না, এটা একটা বড় প্রশ্ন। ওয়াসার এটা তো স্থানীয় সরকারকে যেভাবে এখন আমরা দেখি, স্থানীয় সরকার নামে তো কোনো সরকার নেই আসলে, এটা একটা গভর্নমেন্টের শাখা হয়ে গেছে। আমাদের কনস্টিটিউশনে স্থানীয় সরকারকে যেভাবে ডিসেন্ট্রালাইজ করা দরকার, যেভাবে ক্ষমতায়িত করা দরকার, আমাদের কোনো কেন্দ্রীয় সরকার যারা ক্ষমতায় আছেন, যে দলেরা, সেটা যে কোনো দল হোক, তারা ক্ষমতায় থেকে কিন্তু তারা স্থানীয় সরকার ব্যবস্থাকে কখনো শক্তিশালী করতে চান নাই মনে মনে। কিন্তু তাদের যেটা দেখবেন যে তারা যখন রাজনৈতিক বক্তব্য দেয়, ইশতেহার দেয়, তখন তারা বলে যে আমরা সংবিধান অনুসারে স্থানীয় সরকার ব্যবস্থাকে শক্তিশালী করব, তাদেরকে ক্ষমতায়ন করব। আপনাকে আমি একদম খুব ছোট্ট করে যদি বলি যে ঢাকা যখন পৌরসভা ছিল, বা যে কোনো পৌরসভা আপনি ধরেন, সেই পৌরসভার অধীনেই কিন্তু পানি ব্যবস্থাপনা আছে, সেই পৌরসভার অধীনেই সড়ক ব্যবস্থাপনা আছে, সড়কের বাতি ব্যবস্থাপনা আছে, সব কিছু পৌরসভা। এমনকি পৌরসভার অধীনে একসময় ইলেকট্রিক সাপ্লাইও ছিল। এখন আপনি পৌরসভাকে যখন আপগ্রেড করেন, পৌরসভা যখন গ্রাজুয়েট হয়, মাস্টার্স ডিগ্রি অর্জন করে, যখন সে নগর হয়, তখন তো আপনি তার হাত পা কেটে দেন। কি করেন? আপনি প্রথমে একটা ওয়াসা সৃষ্টি করেন, পানির জন্য পানিটা কেটে নিলেন। তারপরে আপনি একটা রাজুক নামে একটা বা সিডিএ সৃষ্টি করেন, হ্যাঁ, চট্টগ্রাম ডেভেলপমেন্ট অথরিটি, মানে ডেভেলপমেন্ট অথরিটি জাতীয় একটা ব্যুরোক্রেটিক অর্গানাইজেশন সৃষ্টি করেন, যেটা পৌরসভার হাতে ছিল তার কাছে। তো সব কিছু আপনি আস্তে আস্তে তার হাত কাটেন, পা কাটেন, সব কেটে টেটে তাকে বলেন যে তুমি এখন এটা চালাও। এটি কি পৌরসভা ব্যর্থ হয়েছে বলেই করা হয়েছে? না, 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 পৌরসভা তো উন্নত,
পৌরসভা তো উন্নত হচ্ছে। আমলারা এই আমলাতান্ত্রিক অর্গানাইজেশন গুলোকে খুব ভালোবাসে। আমরা মানে মাঝে মাঝে তো আমলাদের কথা বলি, আমলারা তো খুবই মানে আমলাকে যেভাবে ব্যবহার করা হয় ওটা না ব্যবহার করলেই পারি আমরা, বাট আমি এগ্রি করি যে আমলারা এটাকে পছন্দ করে, তার চেয়ে বেশি পছন্দ করে রাজনীতিবিদরা। কেন আপনি ধরেন যে আজকে যদি সিটি কর্পোরেশনের কাছে এই যে দালান কোঠার পারমিট, রাস্তাঘাটের সব কিছু যদি থাকতো, তাহলে তো রাজুক নামে একটা অর্গানাইজেশন বা ডেভেলপমেন্ট অথরিটি নামে কোনো অর্গানাইজেশন সৃষ্টি হতো না। সেটা একটা আমলাতান্ত্রিক অর্গানাইজেশন, সেখানে ইঞ্জিনিয়াররা থাকে, আমলারাও থাকে, এবং এটাকে পছন্দ করি কেন আমরা? পলিটিক্যাল লিডাররা তখন তদবির করতে পারে, এরা তো এদের আসল কাজটা করে না। এরা একটা ওই যে প্লট বানায়, তারপর প্লটটা বিতরণ করে, সেই বিতরণ একটা সোনার হরিণ, তো সোনার হরিণ তো সবাই পাবে না, তখন ধরেন অন্য কাজগুলো তখন মন্ত্রী মহোদয় তাদের খুবই পছন্দ, রাজুকের চেয়ারম্যানকে, আমলার যিনি সচিব তারও পছন্দ, অন্যান্য সচিব বা মন্ত্রীদের খুব পছন্দ, এই কারণে এগুলো টিকে থাকে, এবং পৌরসভা বা সিটি কর্পোরেশন সেগুলোর হাতে কোনো ক্ষমতা থাকে না। যদি এই ড্রেনের কথা যেটা বলি, যে ড্রেন অবশ্যই সিটি কর্পোরেশন নিতে চাইলে দিয়ে দেওয়া উচিত। ওয়াসা কেন এই ঝামেলা নেবে, যেটা পারবে না? এখন ওয়াসার ড্রেনে ওয়াসা বলতে পারে যে আমার যে ড্রেন আছে সেখানে সিটি কর্পোরেশনের লোকেদের, মানে যারা এই নগরে থাকে, তারা তো ময়লা ফেলতে ফেলতে আমার ড্রেনই বন্ধ করে দিয়েছে, ওইখান দিয়ে পানি যাবে কিভাবে? জি, দেখি আপা কি বলেন। আপনার কাছে যে প্রশ্নটি বিরতিতে যাবার আগে রেখেছিলাম এর সঙ্গে যোগ করতে চাই। আপনিও শুনেছেন যে দুই মেয়র যখন স্থানীয় সরকার মন্ত্রীর সঙ্গে কথা বলেছেন, এবং তারা বলছেন যে যে খালগুলো হারিয়ে গেছে, খাল তো বোধহয় 54টি বা 56টি ছিল, এখন 26টির কথা বলা হচ্ছে। এই 26টি খাল উদ্ধার করা হবে, কিন্তু বিভিন্ন গবেষণা যেটি বলছে রাজধানীর তো 80%-এরও বেশি জায়গা কংক্রিটে ঢেকে গেছে, বিভিন্ন স্থাপনা উঠেছে। কতটা সম্ভব সেই পুরনো খালগুলো উদ্ধার করা এবং নগরের ভেতরে অভ্যন্তরীণ পানির প্রবাহকে প্রবহমান করা? একটা দেশের ন্যূনতম আইন থাকলে 50টি খাল, ডিসি রেকর্ডে 50টি খাল আছে, এটা নিয়ে হাইকোর্টের একটা আদেশ আছে যে 50টা খাল চিহ্নিত করো, কেমন করে খালের জমি ব্যক্তির হাতে গেল এটা বের করো। যদি ন্যূনতম আইন আপনাকে মানতে হয়, আপনার তো পাবলিক ল্যান্ড প্রাইভেটের হাতে দিয়ে দেওয়ার কোনো এখতিয়ারই নেই, খালের মতন ল্যান্ড। হ্যাঁ, কাজে এটা যদি মনে করেন যে আইনের শাসন চান, তাহলে আমাদেরকে বলতে হবে যে একটাই উত্তর হচ্ছে যে খালগুলোকে আমাদের ফেরত আনতে হবে, কারণ ল্যান্ড রেকর্ড অনুযায়ী এই জায়গায় খাল, এই জায়গায় বিল্ডিং দাঁড়িয়ে থাকার কোনো সুযোগ নেই। আমি যদি আবু আলম শহীদ সাহেবের থেকে একটুখানি ধার নিয়ে বলি, অনেক দিনের কাজ করতে করতে আমার মনে হয় কি যে বাংলাদেশে দুটো প্রতিষ্ঠানকে আমি আর আমার করের টাকায় চালাতে চাই না, একটা হচ্ছে রাজুক, একটা হচ্ছে বন বিভাগ। হ্যাঁ, রাজুকের এক্সিস্টেন্সের জাস্টিফিকেশনটা আপনি আমাকে দেখেন, হোয়াই ডাজ রাজুক এক্সিস্ট? অবৈধ ভবনও থামাতে পারে না, জলাশয় ভরাটও থামাতে পারে না। রাজুকের একটা ভিশন কি, রাজুকের ভিশনটা কি ফর দিস? কতিপয় কর্মকর্তার পদায়ন এবং সুযোগ সুবিধা নিশ্চিত করা যায়, এবং অন্যান্য ডেভেলপমেন্ট অথরিটি, জি, all development authority should be abolished. না, এটা কর্মকর্তাদের দোষ দিয়েন না। কোন ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা যখন অত্যন্ত সৎ হয়, উনি রাজুকে পোস্টিং নিয়ে টিকতে পারেন না। উনি কেন টিকতে পারেন না? কারণ টিকে থাকার আবহ ওখানে সৃষ্টি করা হয়নি। ওটা কতগুলো দুর্নীতিবাজ রাজনীতিবিদ এবং কিছু ভূমিদস্যু ওটাকে একেবারে গ্রিপে নিয়ে নিছে। ফলে রাজুকের এক্সিস্টেন্সের কোনো জাস্টিফিকেশনই আমি দেখি না। আমি মনে করি ঢাকা শহরকে এখন বাঁচাতে গেলে এখনো সময় আছে। একটা পরিকল্পনাবিদ, প্রকৌশলী, স্থপতি, সাধারণ নাগরিক, আইনজীবী সকলের সমন্বয়ে, এখন তো আর জামিলুর রেজা স্যার নেই, ওনার কথা বলতে পারছি না, এরকম একটা হাই পাওয়ার্ড কমিশন করে দেওয়া উচিত। তারা সকল জায়গাতে ডিসিপ্লিনটা এনে দেবে, তারপরে আবার রাজুকের কাছে হ্যান্ড ওভার করে ফেরত দিয়ে আসবে। বন বিভাগের এক্সিস্টেন্স দিয়ে আপনি কি করবেন? দেয়ার ইজ নো রিজন। বন কি সে 1 ইঞ্চিও বাড়াতে পারছে? বাড়াতে পারেনি, সেটা কি করেছে? ফলে রাজুকের এক্সিস্টেন্সের আমি কোনো কারণ দেখি না। আরেকটা হচ্ছে স্থানীয় সরকার ঢাকা সিটি কর্পোরেশনকে দেবেন কিনা। দেখেন, এটা তো ছোট মানুষের খেলার মতন না, ও পারে না আমাকে দাও, এটা তো বিষয় হলো না। আপনার কাজগুলো আপনি পারেন, আপনি বর্জ্য নিষ্কাশন করতে পারেন, আপনি আমিন বাজারে একটা ডাম্পিং ডিপো করে রাখছেন, সেখানে পাশ দিয়ে মানুষ হাঁটতে পারে না। আপনি তো বর্জ্য ব্যবস্থাপনা, মশা মারা, এইগুলোকে একটা ন্যূনতম মানেও আনতে পারেননি ভাই। আমি উন্নত বিশ্বের সাথে তুলনা করব না, কিন্তু আমি শ্রীলঙ্কার সাথে নিজেকে তুলনা করতে পারবো না, তা তো পারা উচিত আমার। সেই পর্যায়ে তো আপনি আনতে পারেননি। কাজে এটা হচ্ছে কি, আপনার ইচ্ছাটা থাকতে হবে। আপনি ওয়াসার ব্যবস্থাপনা কিন্তু আসলে সত্যি একদম ভেঙে পড়েছে, মানে স্বাস্থ্য বিভাগ যেরকম ভেঙে পড়েছে, আমরা একটা কোভিড হওয়ার পরে বুঝলাম, আজকে আমরা এরকম নগর বন্যার মুখে বুঝতে পারছি যে ওয়াসা ইজ নট এট অল ইফেক্টিভ। কারণ হচ্ছে সমন্বয় নিত। আমার শেষ কথাটা কি জানেন, ঢাকা শহরটাকে আমি
কেমন চাই, আমাদের তো কোনো ভিশন নাই। আগামী 10 বছর 20 বছরে ঢাকা আমি কেমন দেখতে চাই, একটা দর্শন তো থাকতে হবে। তেমন তো কোনো দর্শন আমার নেই। খালি এই প্রকল্প আর সেই প্রকল্প। এগুলো দিয়ে হবে না। আসলে এক্সপার্টাইজ আছে, ক্রাইসিস ম্যানেজমেন্ট করতে পারে, অ্যাডমিনিস্ট্রেশন বোঝে। এমন কাউকে এই সমস্ত পদে দিয়ে পলিটিক্যাল ইনফ্লুয়েন্সটা প্লিজ সরিয়ে নেন, তাদেরকে তাদের মতন কাজ করতে দেন। রাজনীতি যদি এত হস্তক্ষেপ করে কেউই ডেলিভার করতে পারবে না। জি, আবু আলম ভাই, আপনার কাছে একটু শুনতে চাই, যে জায়গাটিতে সৈয়দা রিজওয়ানা হাসান শেষ করছিলেন যে ওয়াসা ইফেক্টিভ হচ্ছে না কেন, তো এখানে একটি বিষয় আমরা দেখি যে আপনি যদি দীর্ঘ 2008-9 থেকে দেখেন, প্রায় এই 11 বছর 12 বছর যদি আপনি হিসাব করেন, আমরা 3 জন মন্ত্রী পেয়েছি স্থানীয় সরকারে, কিন্তু ওয়াসাতে একজন ব্যবস্থাপনা পরিচালক, বারবার চুক্তিভিত্তিক নিয়োগ তার বৃদ্ধি হয়েছে। এর বিপক্ষে আমি কোনো কথা বলতে চাই না। আমার জানবার বিষয় হচ্ছে, একজন মানুষ যখন একটি চেয়ারে, একটি পদে দীর্ঘদিন থাকেন, তার তো একটা অটোমেটিক পিএইচডি হয়ে যাওয়ার কথা। এই সংকটগুলো অটোমেটিক্যালি সমাধানের একটি পথ তৈরি হওয়ার কথা। তা না হয়ে কেন বাগাড়ম্বরের দিকে আমরা কেন পড়ে রইলাম? প্রথমত হচ্ছে কোনো ব্যক্তিকে নিয়ে আলোচনা করার দরকার নেই। মানে আমরা একটা পজিশনে হয়তো অনেকদিন ধরে একজন আছেন, ওয়াসার কথা যদি আপনি চিন্তা করেন, অপরিহার্যতার ক্ষেত্রে মানে অভিজ্ঞতাকে যদি আমরা পেতে চাই, এই পদগুলোতে নিয়োগ দেন দেশের প্রধান, মাননীয় প্রধানমন্ত্রী। এটা গ্রেড 1 পদ, এবং এমডির প্রত্যেকটা পদ যেখানে যেহেতু এমডি দেওয়া হয়, তো এখানে মাননীয় প্রধানমন্ত্রী নিশ্চয়ই মনে করেছেন তিনি যোগ্য, এবং তাকে ওইভাবে বিবেচনা করে তিনি তাকে এক্সটেনশনে রেখেছেন। যেটা আবুল কালাম আজাদ সাহেবকে তো এক্সটেনশন দেওয়া হয়েছিল, তাই ডিজি সাহেবকে, তাকে তারা যোগ্য মনে করেছিলেন। এইভাবেই তো সরকারের বিভিন্ন যোগ্যতা বিচারের মাপকাঠি আছে, ওই বিচার করেই সরকার এটা দেন। ওয়াসাতে কিন্তু কিছু উন্নয়ন যে হয়নি এরকম না। আমরা জলবদ্ধতা নিয়ে ওয়াসাকে কিন্তু অনেক দোষারোপ করতে পারি, এবং এই দোষারোপটা পারস্পরিক। ওয়াসা আরেক গ্রুপের কথা বলে, মানে সিটি কর্পোরেশনের বর্জ্য ব্যবস্থাপনার কথা বলে, বা খাল বিল দখল হয়ে যাচ্ছে, সেটা তো ওয়াসা খাল বিল তো মুক্ত করতে পারবে না। এটা কিন্তু খাল বিল জলাশয় এগুলোকে মুক্ত রাখা কিন্তু আরেক কর্তৃপক্ষের কাজ। ওয়াসার কাছে তো কোনো পুলিশ নাই। এখন ওয়াসার ভালো কাজটাও দেখতে হবে, যে আমাদের এই 2009 তার আগের যে যখন চিন্তা করবেন, তখন কিন্তু আমাদের পানির সংকট, বাসায় বাসায় পানির যে সংকট, এবং কি কি হয়েছিল ঢাকা শহরে, কত কি হয়েছে এটা তো আমরা জানি। সুতরাং ওই আলোচনায় নাই বা গেলাম। তো ওয়াসা কিন্তু ওয়াটার সাপ্লাই যেটা, সেটা মোটামুটিভাবে নিশ্চিত করতে পারছে। এখন ওয়াটার সাপ্লাইয়ের ওয়াটারের মান নিয়ে কথা আছে, পানির মানটা কি, সেটা নিয়ে কথা আছে, সেটা নিয়ে কথা থাকতেই পারে, এবং সেখানে তাদের আরও কাজ করার স্কোপ আছে। এবং সেখানেও ওয়াসার বক্তব্য থাকতে পারে যে তারা যে পাইপ লে করে সেখানে ইন্টারভেন করা হয়, কেউ ফুটা করে কানেকশন নেয়, নানাবিধ ব্যাপার আছে, এবং কোনোখানে পাইপ কেটে দেয়। তো সব মিলিয়ে জলবদ্ধতার ব্যাপারে ওয়াসার একটা দায়িত্ব আছে। তা আমি এই জায়গাতে আপনার আলোচনার সুবিধার জন্য ওয়াসার একটি কাজের নিশ্চয়ই ভালো কাজ আছে, তারপর আমরা দেখতে চাই সায়েদাবাদ পানি শোধনাগার প্রকল্প 5 বছরে এই প্রকল্পের অগ্রগতি 5% মতো, এবং এটি নতুন করে আবার 3117 কোটি টাকা ব্যয় বাড়িয়ে এটি প্রস্তাবনা। এটা কি সায়েদাবাদ থার্ড ফেজ? জি, পানি শোধনাগার প্রকল্প। হ্যাঁ, সায়েদাবাদ থার্ড ফেজ। জি, এটা থার্ড ফেজের কাজ কেন 5 বছরে 5%? না, এটা আমি বলতে পারবো না, মানে আমি এখনই বলতে পারবো না, এটা আমাকে জানতে হবে। আপনি যেহেতু তথ্য দিচ্ছেন, হতে পারে এখানে এই শোধনাগারের চেয়ে অন্য শোধনাগারে ইম্পর্টেন্ট হতে পারে, কিন্তু সেকেন্ড ফেজ 6 মাস আগে ওয়াসা কিন্তু কমপ্লিট করেছে। মানে আমরা বলতে হলে দুটোই বলতে হবে। সেকেন্ড ফেজ 6 মাস আগে কমপ্লিট হয়েছে এবং উদ্বোধন হয়েছে। এখন কিন্তু ওয়াসা আবার গন্ধবপুর পানি প্রকল্প আছে, পদ্মা যশোলদিয়া পানি প্রকল্প আছে। ওয়াসা কিন্তু এখন পানির যে সরবরাহের জন্য যেসব প্রকল্প, ওই প্রকল্প ওয়াসা কিন্তু এখন মোটামুটি একটা ভালো জায়গায় আছে। এবং ওয়াসার টার্গেট কি, এসব প্রকল্প কেন করা হচ্ছে? টার্গেটটা হলো যে ওয়াসা যে ঢাকা নগরের যে ভূগর্ভস্থ পানির উপরে যে 80% নির্ভরতা ছিল, ওখান থেকে কমিয়ে এটাকে 40-এ নিয়ে আসা 2020 বা 2022-এর মধ্যে। এখন টার্গেট হয়তো একটু পিছিয়ে যাবে। থার্ড ফেজের এটা কারণ আমি বুঝছি না কেন এটা হবে। ওয়াসার এই সমস্ত প্রকল্প কিন্তু বিদেশিরা বাস্তবায়ন করে, এবং এই সমস্ত প্রকল্প আমরা এডিবি ওয়ার্ল্ড ব্যাংকের টাকায় বাস্তবায়ন করি, নেদারল্যান্ডসের টাকায়। সুতরাং এইসব প্রকল্প যথাসময়ে বাস্তবায়ন হয়ে যাওয়ার কথা, এবং থার্ড ফেজ যারা করছে তারাই কিন্তু সেকেন্ড ফেজ করেছে। সুতরাং থার্ড ফেজে এই যে রিপোর্টটার এটির নিয়ে আপনার যে টানাপোড়েনটা চলছে, তাদের যে ফান্ডিং নিয়েও টানাপোড়েন চলছে। এই যে ফান্ডিং যদি না থাকে, থার্ড ফেজ এখন যদি আমি ক্রুড ভাবে বলি, ওয়াসার এই থার্ড ফেজ না হলেও ওয়াসার পানি সরবরাহে ঢাকা শহরে কোনো সমস্যা নাই। হ্যাঁ, আমাদের যে ভূগর্ভস্থ পানির উপর যে নির্ভরতা, সেটা হয়তো 5% কমতো, সেটা নেই। যেমন তাদের অন্যান্য প্রজেক্ট কমপ্লিট হচ্ছে, এই যে আপনার সাভার থেকে ভাকুরতা থেকে যে ওয়াটার পাইপলাইনের প্রজেক্ট, সেটা কমপ্লিট হচ্ছে। যশোলদিয়া প্রজেক্ট কমপ্লিট হয়েছে, সেই প্রজেক্টের পানি আমরা এখন আনতে পারছি না, কেন আমাদের যে কানেক্টিং পাইপলাইন সেটা আমরা এখনো কমপ্লিট করতে পারিনি। আপনার গন্ধবপুরে নতুন প্রকল্প হচ্ছে, মেঘনা থেকে পানি আসবে। সুতরাং দেয়ার আর প্রজেক্ট যেগুলো কাজ চলছে। সুতরাং এই একটা প্রজেক্ট কেন
ইয়েতে আছে, আমি এখনই এইটার উপরে বলতে পারবো না, কারণ আমার কাছে তথ্য নেই। জি, সৈয়দা রিজওয়ানা হাসান, আপনার কাছে একটু জানতে চাই যে আমরা এই যে কথাগুলো বলছিলাম যে পানির ব্যবস্থাপনা, ওয়াসার দায়িত্ব কতটুকু বা অন্যান্য সংস্থা যারা আছে, আমরা যখনই এগুলো নিয়ে ব্যাপক অনুসন্ধান করতে যাই তখন দেখা যায় যে একটি সংস্থা এককভাবে এই কাজগুলো করতে পারে না, অনেকগুলো সংস্থার উপরে নির্ভর করতে হয়। আমরা একটি সুসমন্বিত পরিকল্পনার আওতায় কাজ কিভাবে করতে পারি, কি পরামর্শ দেবেন? আপনারা মাঠ পর্যায়ে যে কাজগুলো করেন, আইনি ব্যবস্থাপনায় যে কাজগুলো করেন, কি পরামর্শ দেবেন? জি, কিন্তু আমি একটু বলতে চাই যে আসলে এমডির বিষয়টা জরুরি, কেননা একটা প্রতিষ্ঠানে জি, একজন মানুষের সক্ষমতা এবং তার কর্মদক্ষতার উপর অনেক কিছু নির্ভর করে কতটুকু একটা সংস্থাকে এগিয়ে নেওয়া যায়। আমি মনে করি না কোনো সরকারি সংস্থার জন্য, কোনো পাবলিক সংস্থার জন্য একজনের নেতৃত্ব একেবারে 11 বছর অপরিহার্য বলে, যেখানে তার বিরুদ্ধে বিস্তর সমালোচনা রয়েছে। তারও নিশ্চয়ই আত্মপক্ষ সমর্থনের জন্য হাতে অনেক কাগজ আছে, সেগুলো ভিন্ন কথা। কিন্তু আমি বুঝি না যে কেন একটা বোর্ড, আমরা যতটুকু আইন পড়েছি আমরা কিন্তু দেখেছি ওনার নিয়োগের ক্ষেত্রে বোর্ডের একটা ভূমিকা থাকে, এটা যেন আমরা ভুলে না যাই। এবং হ্যাঁ, অবশ্যই মাননীয় প্রধানমন্ত্রী নিয়োগ দেন, কিন্তু প্রধানমন্ত্রীকে তো কেউ না কেউ পরামর্শ দেয়। সেই পরামর্শদাতারা সঠিক পরামর্শ দিচ্ছিল কিনা, কি মূল্যায়নটা হচ্ছিল কাজের, সেগুলো জানবার অধিকার অবশ্যই আমাদের আছে। নাগরিক হিসেবে সে প্রশ্ন কিন্তু আমরা করতে পারি, এবং সে প্রশ্ন অত্যন্ত প্রাসঙ্গিক প্রশ্ন। উত্তর আমার কাছে এক হতে পারে, আবু আলম শহীদ সাহেবের কাছে অন্যরকম হতে পারে, কিন্তু প্রশ্নগুলো করাটা জরুরি হয়ে পড়েছে। আমি মনে করি যে সমন্বিত প্রশাসন তো ঢাকা শহরের মতন এইরকম সাংঘাতিক চ্যালেঞ্জের মুখে থাকা একটা শহরে কিন্তু আসলে সমন্বয়ের খুবই দরকার। এটা বিশ্বের সবচাইতে জনবহুল নগরী। ঢাকা কিন্তু এখন 1 নম্বর মোস্ট ডেন্সলি পপুলেটেড ক্যাপিটাল, তাই না? এইরকম একটা ক্যাপিটালকে একক কোনো সংস্থা যেমন বাঁচাতে পারে না, সকল সংস্থা একত্রিত হয়ে কিন্তু অন্তত একটা স্বাভাবিক সহনীয় পরিবেশ এখানে বজিয়ে রাখতে পারে। সমন্বয়ে কি কোনো আইনি বাধা আছে? আমি তো কোনো আইনি বাধা দেখি না। যদি আমি ঢাকা শহরের জন্য একটা মাত্র দর্শন ঠিক করতে পারতাম এবং রাজনৈতিক কমিটমেন্ট থাকতো, প্রশাসন যদি রাজনীতির থেকে মুক্ত হয়ে তার কাজ করতে পারতো এবং সঠিক জায়গায় ঠিক মানুষকে, যেখানে সরকারের নিয়োগ দেওয়ার ক্ষমতা সরকার নিয়োগ দিত এবং যেখানে জনগণের ভোট দিয়ে নির্বাচিত করার কথা জনগণ ভোট দিয়ে নির্বাচিত করতে পারতো, তাহলে আমি মনে করি একটা জবাবদিহিতা আসতো। এখন আমার কোনো দর্শন নাই, আমার সমন্বয়ের কোনো মেকানিজম আমরা ইভলভ করি না। কোথায় বাধা আছে আইনে যে আমি কথা বলতে পারবো না সিটি কর্পোরেশনের সাথে? কোথায় কথা আইনে বলা আছে সিটি কর্পোরেশন ওয়াসার সাথে কথা বলতে পারবে না? দে ডোন্ট টক বিকজ দে ডোন্ট ফিল অ্যাকাউন্টেবল। ওদের তো কারো কাছে জবাবদিহিতা নেই। হ্যাঁ, তো যেহেতু জবাবদিহিতার কালচারটাই উঠে গেছে, আমাদেরও নেতা নির্বাচনের যে সাংবিধানিক অধিকার সেটাও নানানভাবে বাধাগ্রস্ত হচ্ছে, জনগণকে সাথে নিয়ে কাজ করার সুযোগও কমে এসেছে। সেজন্য আমি মনে করি এটা আমরা পারছি না, কিন্তু এটা পারা অসম্ভব কিছু না। আর ঢাকার এই চ্যালেঞ্জগুলো কিন্তু অন্য অনেক নগরীর চাইতে অনেক বেশি। এই জায়গাতে সমন্বয় না থাকার কোনো কারণ আমি দেখি না। সমন্বয় আমাদেরকে করতেই হবে এবং সঠিক জায়গায় প্রশাসনিক সঠিক ব্যক্তিকে অ্যাপয়েন্টমেন্ট দিতে হবে এবং জনপ্রতিনিধি হতে হবে যে জনগণের ম্যান্ডেট নিয়ে কাজ করবে। ঢাকার মতন জনবহুল এলাকায় যদি আপনি 16,000 ভোটে মেয়র নির্বাচন করে ফেলেন, তাহলে তো আপনি জনপ্রতিনিধি বলতে যে জিনিসটা আপনার মধ্যে আসার কথা সেটা তো আসলে আসছে না, জবাবদিহিতা তৈরি হচ্ছে না। জি, আবারও আসবো আপনার কাছে, আপনি থাকুন আমাদের সঙ্গে। একটু আমরা কুরবানির আরো কিছু বিষয় নিয়ে একটু ছোট ছোট করে জেনে নিই আপনার কাছ থেকে, দর্শকদের নিশ্চয়ই কাজে লাগবে। সেটি হচ্ছে কুরবানির পশুর চামড়া নিয়ে আমরা এক ধরনের মানে নানানজন নানান কথা বলি। এটি কে নিতে পারবে, কাকে দেয়া যাবে, এটি বিক্রি করলে বিক্রির টাকা কি করা যাবে, অনেকগুলো চামড়া নিয়ে ব্যবস্থাপনার বিষয় আছে। এবং এবার আবার প্রতিবারই দেখি যে চামড়া সংরক্ষণের ক্ষেত্রে লবণ নিয়ে এক ধরনের কারসাজি আছে। এই সবগুলো বিষয় নিয়ে যদি একটু বলেন। দেখুন, এই যে কোরবানির চামড়া, পশুর হালাল পশুর চামড়া, যেটি অনেক দেশে, আফ্রিকার অনেক অঞ্চলে চামড়াটা কিন্তু তারা খায়, এই পশম করে রিমুভ করে সেটা কিন্তু তারা খেয়ে ফেলে। যাই হোক, আমাদের এই সংস্কৃতি গড়ে ওঠেনি। চামড়াটা কোরবানি যিনি দেবেন সেটা কিন্তু তার, তিনি এটি কোনো কাজে ব্যবহার করতে পারেন, কিন্তু যদি বিক্রি করেন তাহলে পয়সাটা দিতে হবে গরিবকে, অথবা চামড়াটাও গরিবকে দিতে পারেন, তিনি বিক্রি কিন্তু গত কয়েক বছর ধরে চামড়ার যে অবস্থা দামের, এটি তো যাদেরকে দেয়া হয় তারাও নিতে চায় না। এখানে একটি কথাটা হচ্ছে এখানে যে আপনি আমি বাণিজ্যের কারণে এটি কখনো কখনো আমরা কমিয়ে ফেলি, বাড়িয়ে ফেলি, মাঝখানে এই দরিদ্র লোক যারা, তাদের এই যে এটার মালিকানা, তারা ক্ষতিগ্রস্ত হচ্ছে। এটি কিন্তু একটা জঘন্য অন্যায়। এর কারণ হচ্ছে এই যে আমাদের লেনদেনের আপনার সাথে আমার বুঝ পড়ার কারণে চামড়ার বাজার কমে গেল হঠাৎ করে,
যারা প্রণোদনা পাবার, যারা ঋণ পাবার বিনা সুদে অনেক সুবিধাও তারা পেয়ে গেলেন, কিন্তু এর মালিকটা যে এই যে গরিব ছেলেটি, গরিব মেয়েটি, গরিব লোকটি, সে কিন্তু যথাযথ দামটা পেল না। আমাদের যেটি প্রয়োজন ছিল যে আমরা প্রয়োজনে ভর্তুকি দেব, তবুও গরিব মানুষের চামড়ার যে পয়সা পাবার অধিকার, প্রকৃত মূল্য, সেটি পাবার জন্য প্রচেষ্টা চালানো, এটি কিন্তু ইসলামী নিয়ম। তা আমরা এভাবে তাকে ক্ষতিগ্রস্ত করছি। দ্বিতীয় যে বিষয়টি সেটি হচ্ছে যে এটি একটি মূল্য বহন করে, অতএব এই নির্দেশনা ইসলামও দেয় যে চামড়াটি যেন নষ্ট না হয়, কারণ এটি মূল্যবান জিনিস, সে ব্যবহার যে করুক আর যিনি নাই করুক। আরেকটি বিষয় হচ্ছে এটি করবার জন্য সে প্রাচীন আমল থেকেই এটি আগে দীর্ঘদিন শুকিয়ে, লবণ দিয়ে শুকিয়ে রাখা হতো, বিভিন্ন কাজ করতে। এখন নতুন আধুনিক পদ্ধতিতে এটি প্রক্রিয়াজাত করানো হয়। তো এই টোটাল বিষয়ে আসলে আমাদের লক্ষ্য থাকা উচিত যে চামড়ার মালিকের কাছে যথাযথ পয়সাটা পৌঁছে দেবে। চামড়ার মালিক কিন্তু গরিব লোক, আমি যদি মূল্যটা বেশি দিই, ওই লোক গরিবকে কিন্তু টাকাটা একটু বেশি দিতে পারবেন, তাতে আমার গরিব লোক যার কাছে পয়সা নেই, পয়সার প্রবাহ বাড়বে, অর্থনীতিতে কিন্তু একটা ভালো সুফল আসবে। এর কারণটা হচ্ছে ইসলামের নীতি হচ্ছে কায় লা ইয়াকুনা দুলাতাম বাইনা লাগনিয়া, টাকাগুলো যেন কিছু ধনীর হাতে কুক্ষিগত না হয়। কারণ গরিব মানুষের কাছে টাকা গেলে সে ক্রয় করে, আর ক্রয় করে ওই সমস্ত গুডস যা ধনীর ফ্যাক্টরিতে উৎপন্ন হয়। তাহলে ধনীর ফ্যাক্টরি উৎপাদন বাড়ে, তার শ্রমিক সংখ্যা বাড়াতে হয়, বাজারে কিন্তু যে গুড ইম্প্যাক্ট পড়ে সেটি কিন্তু এই পজিটিভ বিষয়টা কিন্তু ভোগ করে ধনীরা। এ কারণে পয়সার প্রবাহ কিন্তু ইসলামের প্রত্যেক জাকাত বলেন, ফেতরা বলেন, এই কোরবানি বলেন, সর্বত্র কিন্তু গরিব হচ্ছে তাদের কাছে পয়সা পৌঁছানো, তাদের একটু সুবিধা দেয়া হচ্ছে ইসলামের কিন্তু একটি গুরুত্বপূর্ণ লক্ষ্য। আচ্ছা, লবণের বিষয়টি বিসিক বলছে যে চাহিদা যা দরকার তার চেয়ে অনেক বেশি আছে, কিন্তু ব্যবসায়ীরা বলছেন আমদানি করতে হবে। এটা পাপ কাজ, কারণ এই যে এটি করবার জন্য আমি বাধাগ্রস্ত করছি। আমরা দেখি রমজানের সময় কি যে গুদামজাত করে কৃত্রিম সংকট সৃষ্টি করা হয়, এটি তো অন্যায় কাজ, এটি তো জঘন্য, নিজের হালালকে হারাম করে ফেলা। সচেতনতা দরকার। ছোট ছোট দুই তিনটি বিষয় যদি একটু বলেন। এই যে আমরা অনলাইনে কেনাকাটার কথা শুরুতে যেটি বলছিলাম, একটু কেনার প্রসঙ্গে যাই, শেষের দিকে চলে এসেছি, দর্শকদের এই বিষয়গুলো জানাতে চাই। এখন আমি ক্রেডিট কার্ডে কিনবো, ডেবিট কার্ড না ক্রেডিট কার্ড, কোনটি জায়েজ? ক্রেডিট কার্ডে কেউ কেউ বলেন যে না, এটি ক্রেডিট কার্ডে কেনা যাবে না, যেখানে সুদের ব্যাপার আছে, দিতে হয়। শুধু সুদ কেন, ক্রেডিট কার্ড, এখানে বিষয়টা হচ্ছে সুদ এড়াতে হবে, এটি সত্য কথা, কিন্তু এড়াবার কিন্তু সুযোগ আছে। ক্রেডিট কার্ড সেখানে যে পদ্ধতিতে সুদকে এড়াইয়া কেনা যায়, ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড সবটাই ব্যবহার করা বৈধ, না বৈধ, কিন্তু যেন সুদ আরোপ না হয় তার আগেই আমি এটা ব্যবস্থা করব। কারণ আমরা একটি বুদ্ধি করা যায় এভাবে যে অনেক কাজ সেখান থেকে আমি জানি কোথায় সুদ আছে, কিন্তু এই কাজটি সুদমুক্তভাবে করার প্রচেষ্টা আমরা করি, কারণ এটি আল্লাহকে খুশি করবার জন্য, মানুষকে করবার জন্য না। জি। আর যৌথ পরিবারে যদি কোরবানি দেওয়া হয় সেক্ষেত্রে নামের ক্ষেত্রে কি? না, দেখুন, যৌথ পরিবারে কোরবানি দিবে, 10 জন পরিবারে আছে, কিন্তু কোরবানি কার পক্ষে দিবেন? যার এই যে জাকাত পরিমাণ সম্পদ আছে তার পক্ষে। আমরা অনেক সময় কি করি, সকলের পয়সা একত্রিত করে হয়তো আমরা সম্মান দেখাবার জন্য পিতার নামে বা মায়ের নামে, কিন্তু দেখা যাচ্ছে তিনি এখন সম্পত্তির মালিক নন, মালিক হচ্ছেন ছেলে, তিনি চাকরি করেন, যথেষ্ট টাকা পয়সা রয়েছে, তো এখন তার সম্মানে তার নামে দেওয়া হয়, এটি হচ্ছে তার উপরে দেওয়া নফল, কিন্তু যিনি সম্পদের মালিক তার উপরে ওয়াজিব, তিনি ওয়াজিব, তো ওয়াজিবটা তো আগে পালিত হবে। এটি একটু আমাদের বুঝাবার ব্যাপার, আমরা বুঝি না বলে। এটি আরেকটি যে বিষয় সেটি হচ্ছে যে আমরা এই কোরবানির টাকাটা কি সদকা করে দিতে পারি? জি, অনেকে এবার বলছেন যে আমি কোরবানি দিব না, তাহলে পরিবেশ এবং করোনার চ্যালেঞ্জ থেকেও বাঁচবো, আমার কোরবানি তো হবে না, এটি দান হিসেবে। দেখুন, সেটি কথা, এটি রয়েছে ইসলামে মাসালা রয়েছে, 10 জিলহজ, 11 জিলহজ, 12 জিলহজ, অনেক কষ্ট করে খোঁজাখুঁজি করে কোনোভাবে স্বাস্থ্যবিধি মেনে কোনো উপায়ে কোরবানি সংগ্রহ করা সম্ভব হলো না। 12 জিলহজের পরে ওই কোরবানির টাকাটা সেটি সদকা করে দিতে হবে। আবার কেউ বলছেন যে আমরা এটি কাজা করব, আগামী বছর দুটো দেব, এটির কোনো অপশন নেই। আবার কেউ বলছেন যে হজ বন্ধ, সেখানে কোরবানি না করলে কি? দেখুন, হজের সাথে কিন্তু এর কোনো সম্পর্ক নেই। এই কারণে হজ একটি নির্দিষ্ট জায়গাতে হয় এবং সেখানে যাওয়ার রাস্তা নিরাপদ হওয়ার ব্যাপার রয়েছে, আর কোরবানি পৃথিবীর সর্বত্র হতে পারে। আর হজ জীবনে একবার ফরজ, আপনার এবার ওয়াজিব ফরজ হয়েছে, আপনি এবার করলেন না, আপনি 10 বছর পরে করলেন বা একটা সুযোগ মতন করলেন, কিন্তু কোরবানিটা তেমন নয় যে আমি জীবনে একবার করব। অতএব হজের সাথে এটি সাযুজ্যপূর্ণ কিন্তু নয়। চেষ্টা করতে হবে, কোনোভাবে যদি সম্ভব না হয় তাহলে তো অপশন রয়েছে, তাহলে এটি আমি 12 তারিখের পরে সদকা করে দিব। জি, আলম ভাই, আপনি যদি একটু বলতেন, যে জায়গাটিতে সৈয়দ রিজওয়ান হাসান বলছিলেন যে জবাবদিহিতা ছাড়া জনস্বার্থ রক্ষার বিষয়টি
ভাবনার মধ্যেই আনা যাবে না, যে কথাটি তিনি বলছিলেন আমি যদি বুঝে থাকি। তো এইটি নিয়ে জবাবদিহিতার জায়গাটিতে আমরা কি অবস্থায় আছি, এটিকে উন্নত করবার কি সুযোগ আছে? এই প্রসঙ্গে আমি একটি বা দুটি শিরোনাম সংবাদপত্রে প্রকাশিত। নর্দমা ফুটপাত সড়ক উন্নয়নের প্রশিক্ষণ নিতে বিদেশ যাবেন 32 কর্মকর্তা, ব্যয় হবে 1.5 কোটি টাকা, এটি। এবং আরেকটি সংবাদ বেরিয়েছে যে তেল জাতীয় ফসল চাষ এবং মৌচাষ শিখতে বিদেশ যাবেন 40 কর্মকর্তা, খরচ হবে 2 কোটি টাকা। এই দুটো বিষয়ে আপনি দীর্ঘদিন প্রজাতন্ত্রের সর্বোচ্চ নির্বাহী হিসেবে দায়িত্ব পালন করেছেন, কতটা জরুরি এই ধরনের বিদেশ ভ্রমণ? না, টাকার অঙ্ক দেখে তো মনে হচ্ছে যেটা অল্প টাকা, কেন 40 জনের জন্য 2 কোটি টাকা তো কত পড়ছে। কিন্তু এটা প্রয়োজন কতটুকু, 2 টাকা হলেও। হ্যাঁ, আমরা এখন প্রয়োজন আলাপ করি, মানে আমরা যখন নিউজটা করি তখন ওই টাকার অঙ্কে যাই। সেজন্য আমরা যে নিউজ করি কখন, যে আমরা ত্রাণ দিচ্ছি, তো ত্রাণে এত টাকা, এত লোকের ত্রাণ দরকার, তখন আমরা বলি যে সরকার যা বরাদ্দ করছে মাত্র ভাগে 10 টাকা পড়ে। সেই জন্য আমি ওই অঙ্কটাই বললাম, যে অঙ্কটা অত বড় না, বাট এটার প্রয়োজন আছে কিনা এই জিনিসটার এইখানে বসে ব্যাখ্যা দেওয়াটা খুব বিপজ্জনক এবং খুবই কঠিন হবে। কারণ হচ্ছে যে এটা তো একটা প্রকল্প তৈরি করা হয়েছে, প্রকল্প বিবেচনা করা হয়েছে এবং সেখানে তারা প্রয়োজন মনে করেছেন বলে এটা রেখেছেন। সুতরাং প্রশিক্ষণের যে প্রয়োজন নেই এটা বলা যাবে না। এখন মৌ চাষের জন্য বিদেশ যে প্রশিক্ষণ নেওয়ার প্রয়োজন আছে কিনা এটা অনেকেই প্রশ্ন করতে পারেন, বাট প্রয়োজন থাকতে পারে। যেমন আমি আপনাকে বলি যে এর অনেক দিন আগে একটা প্রশিক্ষণ নিয়ে খুব আলোচনা হচ্ছিল, পুকুর খনন দেখতে অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড যাওয়ার কথা। তো এটা আলোচনা হইতেই পারে যে আমরা পুকুরের দেশ, আমরা আবার খনন শিখতে অস্ট্রেলিয়া যাবো কেন? তখন নিউজটা হয় কি, আমরা এটা ঠিকমতো ফলো করি না, কেন অস্ট্রেলিয়া যাওয়ার প্রয়োজন। এখন অস্ট্রেলিয়ার যে অঞ্চলে কিছু পুকুর খনন কাজ দেখতে হবে, অস্ট্রেলিয়ার একটা অঞ্চল আছে যেখানে পানির খুব অভাব, সেখানে তারা মানে একটা নতুন ব্যবস্থাপনায় সেখানে জল রাখার, পানি রাখার একটা ব্যবস্থা করছে, যেটা আমাদের অনেক জায়গা আছে যেখানে অনেক পুকুর শুকিয়ে যাচ্ছে। তো অস্ট্রেলিয়ার এই অঞ্চলে তারা একটা ব্যবস্থা করেছে স্পেশাল। এটা একটা সায়েন্টিফিক ডেভেলপমেন্ট, ইনোভেশন। তো এখন ইনোভেশন শেখার জন্য আপনি যেতেই পারেন। আপনার অভিজ্ঞতা কি বলে, আপনি যা দীর্ঘদিন যখন চাকরি করেছেন বা শুনেছেন দেখেছেন, যারা প্রশিক্ষণ নিয়ে আসেন সেই প্রশিক্ষণ লব্ধ জ্ঞান কতটা আপনার দেশে যারা কাজ করে, মূলত যারা মৌ চাষ করে, যারা এই যে তেল জাতীয় ফসল চাষ করে, তাদের ভিতরে ডিসেমিনেট করা যায়, তাদেরকে সরবরাহ করা যায় বা করা গেছে? কৃষিখাতে আমি বলবো যে কৃষিখাতে যা প্রশিক্ষণ নেওয়া হয়েছে তার চেয়ে অনেক বেশি কাজ কৃষিখাতে হয়েছে। কৃষি কিন্তু অনেক বেশি আবিষ্কার আমাদের দেশে, কিন্তু কৃষি তো আমাদেরকে বাঁচিয়ে রাখছে। সুতরাং কৃষি খাতে কিন্তু অনেক ডেভেলপমেন্ট আমরা দেখতে পারি। সুতরাং এসব প্রশিক্ষণের কিছু না কিছু অবদান আছে এবং আমাদের কৃষকদের বেশি অবদান, কিন্তু কৃষকদের কাছে তো ইনোভেশনটা পৌঁছাতে হবে। আপনি সেই ইনোভেশনটা পৌঁছানো গেছে। অন্যান্য সেক্টরে আপনি বলতে পারেন যে হ্যাঁ, প্রশিক্ষণের কি মানে ওইভাবে তো আমাদের ডেটা নেই যেটা দিয়ে আমরা ডিফাইন করতে পারবো বা গভর্নমেন্ট ডিফাইন করতে পারবে যে এই প্রশিক্ষণ দেওয়ার ফলে এইটুক পজিটিভ উন্নতি হয়েছে। ওই ডেটাটা কিন্তু আমরা রাখছি না, যার ফলে এটা বলা সম্ভব না। বাট যে কোনো প্রশিক্ষণ এবং আমার একজন জয়েন্ট সেক্রেটারি ছিল, উনি একটা মজার কথা বলতেন। উনি বলতেন যে একটা লোক যদি আমাদের দেশে একটা লোক, যেটা নিয়ে আমরা আলোচনা করছি নগর নিয়ে, বলে আমাদের দেশে একটা লোক যদি সিঙ্গাপুরে 3 দিনের জন্য যায়, তারপরে তো সে বুঝবে যে সিঙ্গাপুরের রাস্তায় থুতু ফেলা যায় না, সিঙ্গাপুরে সিগারেটটা বাইরে ফেলা যায় না, মানে এটা তো সে দেখে আসবে, চোখ দিয়ে দেখবে, তখন তার মধ্যে একটা পরিবর্তন আসা হয়তো সম্ভব হবে। কিন্তু আমরা যদি পরিবর্তিত না হই, যেটা রেজওয়ানা বলছিলেন যে আপনি যদি গুড গভর্নেন্সের বিষয়টা সামনে আসেন, যদি আমাদের নির্বাচন এরকমই হয় যে আপনি নির্বাচনে 16,000 লোক আমার মেয়র নির্বাচন করবে, যদি আমাদের নির্বাচনে যে বন্যার মধ্যে একটা নির্বাচন করেছি, কয়েকটা নির্বাচন করলো আমরা, তো আমাদের নির্বাচন ব্যবস্থা যদি এরকম হয়, আমাদের জনপ্রতিনিধিরা যদি রিয়েলি জনগণের দ্বারা নির্বাচিত না হন, তাদের তো জবাবদিহি থাকবে না। এবং নির্বাচিত প্রতিনিধিদের কাছে যেই হামলা বলি, কামলা বলি, গণকর্মচারী বলি, যে সংস্থাই হোক, নির্বাচিত জনপ্রতিনিধিদের কাছে তাদের জবাবদিহি থাকতে হবে। এই জবাবদিহির চেইনটা যদি আমরা এস্টাবলিশ করতে পারি, তাহলে আমরা যে সমস্ত সমস্যা নিয়ে আলোচনা করছি সেই সমস্যাটার কিছুটা হলেও বেশ কিছু পরিমাণ দূর করা সম্ভব হবে। কিন্তু ঢাকা নগরকে আমরা যেখানে নিয়ে গিয়েছি সেই জায়গা থেকে বেরিয়ে আসা একটা খুব বড় ধরনের চ্যালেঞ্জ, কিন্তু খুব বড় ধরনের। জি আপা, আমাদের শেষ করতে হবে, 2 মিনিট সময় দিব আপনাকে। আপনি শেষ কথা কি বলবেন? কোনো প্রশ্ন রাখতে চাই না, যে আলোচনা হলো তার প্রেক্ষাপটে শেষ কোথায় করবেন? জি, আমি মনে করি এই আলোচনাগুলো আপনারা অব্যাহত রাখবেন, আমরা সকলে মিলে অব্যাহত রাখবো। কারণ
যেটাই হোক না কেন আমাদের কিন্তু বিবেককে জাগ্রত রাখতে হবে। জি। এবং এই প্রশিক্ষণ জরুরি না, এটা খুবই একটা ছোট ব্যাপার। আমরা যারা এনজিও করি মাঝে মাঝে 10 মিনিটের বক্তব্য দিতে নিউ ইয়র্ক যাই, এটা জি। কোনো মানে হয় না। তো করোনার ভালো দিকটা হচ্ছে করোনা আমাদেরকে কিন্তু ডিজিটালি অপারেট করতে শিখাচ্ছে। জি। আমাদের মতন দেশে আমাদেরকে সাম্য আনতে হলে সম্পদ কতটা কম খরচ করে কত বেশি লাভ করা যায় এটা এটা চর্চা করতে হবে, এটা বুঝাতে হবে। আরেকটা হচ্ছে আমাদের সত্যি যদি উত্তরণ ঘটাতে হয় আমাদের সকল ক্ষেত্রে জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। কোনোভাবেই মানুষের ভোটের অধিকার, মানুষের বাক স্বাধীনতার অধিকার, চিন্তার অধিকার, অভিব্যক্তির অধিকার কেড়ে নিয়ে কোনো পপুলারিটি কখনো আসেও না, কখনো টিকিয়েও রাখা যায় না। জি। আর প্রশাসনের সকল পর্যায়ে জনমুখী যদি করতে চাই আমরা প্রশাসনকে, জি। জবাবদিহিতামূলক যদি করতে চাই, নাগরিককেও কিন্তু তার অধিকারের চর্চার জায়গাটা ছেড়ে দিলে হবে না। জি। জি, আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আমাদের সঙ্গে সংযোগ। জি জি, আপনি ভালো থাকুন। আমরা নিশ্চয়ই ভবিষ্যতে আবার কখনো সময় সুযোগ হলে অন্য কোনো বিষয় নিয়ে কথা বলবো। জি, 1 মিনিট, শেষ কথা কি বলবেন? শেষ কথা যেটি বলবো সেটি হচ্ছে কোরবানি আমাদের যারা সামর্থ্য রয়েছে স্বাস্থ্যবিধি মেনে আমরা চেষ্টা করব। জি। কারণ কোরবানি আল্লাহকে খুশি করবার জন্য। আমি কতটা মাংস রাখবো ফ্রিজে, খাবো কিভাবে কি করবো, বিষয়টা এরকম না। এটি এই বছর যেটি বললেন উনি যে আমরা না বেশি নিজেরা না রেখে গরিবদের মধ্যে বিতরণ করি। আর যদি এটি আল্লাহর কোনো নিয়ম কি আছে যে 3 ভাগ করতে হবে? অনেকেই এটি এটি নিয়ে মোস্তাহাব বলে। নিয়ম রয়েছে যদিও, যে 1 ভাগ নিজের, 1 ভাগ আত্মীয় স্বজন, 1 ভাগ গরিবদের কম জন্য। বেশি হলে সমস্যা আছে? কোনো সমস্যা নেই। আমি যদি পুরোটাই মানুষকে দিয়ে দিই, যেমন আমরা হজের সময় লক্ষ লক্ষ 30 লক্ষ কোরবানি দিয়ে দিই মানুষকে, কোনো সমস্যা নেই। তবে যেটি বলবো, খাওয়ার লোক থাকলে পুরোটা খেয়ে ফেললেও কোনো সমস্যা নেই। কোনো সমস্যা নাই, কিন্তু কোরবানি আল্লাহর জন্য। অতীতকালে আমাদের এই পুরোটা নিজেরা খাওয়া যাবে না, ওই ভাগটা করতে হবে। না যাবে, খাওয়া যাবে, বৈধ হবে, যা হবে বৈধ হবে। কোরবানি কিন্তু আগের যুগে ইসলাম, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগের আগের যুগে কিন্তু কোরবানি কেউ খেত না। এটি আসমান থেকে আগুন নেমে ওটা পুড়িয়ে ফেলতো বা উঠেই নিয়ে যেত আল্লাহ। কিন্তু আমাদেরকে এই উম্মতে মুহাম্মাদীকে দেওয়া হয়েছে যে কোরবানি তোমরা খাও, ভিতরকার উদ্দেশ্যটা আল্লাহর জন্য করো। তো আমি বোধ করি যে আল্লাহর উদ্দেশ্যে এবার কোরবানি করে আমরা চোখের পানি ছাড়ি যে আল্লাহ এই কোভিড থেকে, এই করোনা থেকে আমাদের জাতিকে, পুরো বিশ্বকে, পুরো মানব জাতিকে মুক্তি দেন এবং আমাদেরকে ভালো রাখেন। জি, শেষ কথা আপনি কি বলবেন? শুধু আমি একটু যোগ করতে চাই, আপনার স্বাস্থ্যসেবা বিভাগ থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের কাছে সম্ভবত 15-16 জুলাইয়ের দিকে একটি চিঠি দেওয়া হয়েছে 4 জেলা, ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর, চট্টগ্রাম থেকে কোনো লোক যাবে না, কেউ আসবে না, এটি সংক্রমণ রোধ করবার জন্যে। এটি নিয়ে এখনো কোনো ফলাফল আমরা জানি না। এটিকে মাথায় রেখে শেষ কথা কি বলবেন? করোনা এবং বন্যা থেকে আমরা তো বাঁচতেই চাই। না, এই যে 4 জেলা থেকে কেউ যাবে না বা কেউ আসবে না, জি, এটা যদি বাস্তবায়ন করতে হয়, যেহেতু আমরা পলিসি লেভেলে এখনো এটি স্বাস্থ্যসেবা বিভাগের এবং পরামর্শক কমিটির, কারিগরি কমিটির কারিগরি পরামর্শ কমিটির কতটা কি নেওয়া হয়েছে এটা তো আমরা জানি। এটা আলোচনা না করাই ভালো, কেন ওখানে অনেকগুলো পরামর্শক কমিটি আছে, তারা অনেক কথা বলছেন, কোন কথায় আমরা কানে নিচ্ছি না। এবং মাঝখানে তো আপনি আবার গণপরিবহন চালু রাখছেন। তো গণপরিবহন যদি চালু রাখেন, ওর মধ্যে নিশ্চয়ই ঢাকা আছে, যে 4টার কথা বলা হয়েছে, ঢাকা থেকে গণপরিবহন চালু রাখবেন, তাহলে আপনি কেন? তাহলে তো গণপরিবহন বন্ধ করতে হতো। কিন্তু দেশের যিনি গণপরিবহন এর ব্যাপারে সিদ্ধান্ত দেওয়ার মালিক সেতু এবং মন্ত্রী, উনি আওয়ামী লীগেরও সাধারণ সম্পাদক, তো উনি গণপরিবহন চলবে এটা বলে দিয়েছেন। সুতরাং এইটা মানা হবে বলে আমার কোনো চিঠি দেওয়া হয়েছে, কিন্তু উত্তরের দরকার নেই। তো এই উত্তরের দরকার আছে, যখন আমরা বলি যে তাহলে তো সংক্রমণের বিষয়, আমরা যদি গণপরিবহন চালু রাখি, এটার উত্তর হচ্ছে যে গণপরিবহন চলবে, তার মানে এটা হবে না। জি, আপনাদের দুইজনকে ধন্যবাদ জানাচ্ছি। সুপ্রিয় দর্শক, আপনাদেরও ধন্যবাদ জানাচ্ছি যারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন।